কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? হ্যালো, সবাই কি ভালো? ওকে, সবাই বলতেছে ভালো। সো আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। আমরা আজকে রুই মাছ শুরু করব, রুই মাছ। তাহলে আজকে আমাদের হতে যাচ্ছে রুই মাছের লেকচার 1। রুই মাছ লেকচার 1। তো রুই মাছ আমরা শুরু করব। তাহলে এই একটা এমন একটা মাছ যে মাছটা আমরা কমনলি আমরা এই মাছটা দেখি, খাই। এবং এটা আমাদের এতদিন আমরা যেসব প্রাণী নিয়ে জানছি, হাইড্রা, ঘাস ফড়িং, অনেকে হয়তো বা চোখের সামনে কোনোদিন ঘাস ফড়িং দেখে নাই। হাইড্রা তো না দেখাটা একদম মোস্ট প্রবাবল, হাইড্রা না দেখাটা। কিন্তু রুই মাছ দেখে নাই এরকম মানুষ খুব কমই আছে। কে কে রুই মাছ দেখে নাই? কে কে রুই মাছ দেখে নাই জীবনে কোনোদিন? রুই মাছ দেখে নাই বা রুই মাছ খায় নাই এরকম মানুষ, যে ব্যক্তি মাছ খায় না, যে ব্যক্তি মাছ খায় না সেই ব্যক্তিও রুই মাছ অন্তত দেখছে কোনো না কোনোদিন। তো রুই মাছ দেখি নাই এই কথা বললে ভুল হবে। অর্পা আছে আমাদের সাথে। অর্পা, তুমি কি রুই মাছ খাইছো? রুই মাছ চেনো? রুই মাছ চেনো না এরকম তোর কেউ নাই, তাই না? অর্পা বলবে ভাই আমি এইচএসসি পাস করছি। আচ্ছা, তো রুই মাছ সবাই দেখছে, সবাই খাইছে মোটামুটি, আমি একটু শিওর। তো রুই মাছের পরিচিতি হচ্ছে, ও হচ্ছে কার্প জাতীয় মাছ। আজকেও অনেকে খাইছে, আমি গতকালকে খাইছি। তো রুই মাছ হচ্ছে কি জাতীয় মাছ? রুই মাছ হচ্ছে কার্প জাতীয় মাছ। হ্যাঁ, কার্প মাছ। তো প্রথমে একটু তার কথাটা লিখে দিই, তাহলে সে কি কার্পের মাছ? কার্প জাতীয় মাছ, কার্প ফিশ, কার্প। সে হচ্ছে কার্প মাছ। এই কার্প জাতীয় মাছ আবার দুই রকমের। কার্প জাতীয় মাছ আবার দুই রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে মেজর কার্প, আরেকটা হচ্ছে মাইনর কার্প। এই দুই রকমের কার্প জাতীয় মাছ আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে মেজর কার্প মাছ, একটা হচ্ছে মাইনর কার্প মাছ। তো যেই সকল কার্প মাছগুলো সাইজে অনেক বড় হয় এগুলোকে বলা হয় মেজর কার্প, আর যে সকল কার্প মাছগুলো সাইজে ছোট হয় এগুলাকে বলা হয় মাইনর কার্প। তো মেজর কার্পের মধ্যে কে কে আছে রুই মাছ, সেটা আমাদের জানা দরকার। তো মেজর কার্পের মধ্যে প্রথমত তো আমরা রুই মাছের নাম অবশ্যই লিখবো, রুই। রুইয়ের পরে যে মাছটা লিখতে হবে সেটা হচ্ছে কাতল বা কাতলা মাছ। রুই, কাতলা, রুই, কাতলা। এবং আরেকটা হচ্ছে মৃগেল। রুই, কাতলা এবং মৃগেল। এই সবগুলো কিন্তু বড় আকৃতির মাছ। নরমালি একটা রুই মাছ 1-1.5 কেজি তো হয়, 5-6 কেজি রুই মাছও হইতে পারে। এবং চাষের রুই মাছ তো অনেক বড় বড় হয়। নদীর রুই মাছও কিন্তু অনেক, পদ্মা নদীতে বা বিভিন্ন নদীর রুই মাছগুলা 8-9 কেজি ওজনের রুই মাছ পর্যন্ত দেখা গেছে। আমি নিজেই কারওয়ান বাজার থেকে একবার 7.5 কেজি ওজনের রুই মাছ কিনে নিয়ে আসছিলাম, বিশাল বড়। ঠিক আছে, একদম কেটে নিয়ে আসা লাগছে। যদিও আমার বড় মাছ কিনলে একটু বড় মাছ বাসায় নিয়ে আসতে আমার বেশি ভালো লাগে। আর বড় মাছ বাসায় নিয়ে আসলে বাসায় সেটা বকা খাওয়া লাগে, এই ভয়ে এখন আর বড় মাছ কিনলাম আর বাসায় ডাইরেক্ট বড় মাছ নিয়ে আসি না। বড় মাছ নিয়ে আসলে দেখতে ভালো লাগে, ও সেই বড় একটা মাছ নিয়ে আসছি। আরো ভালো হয় মাছটা যদি জীবন্ত হয়, আম 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 এরকম করে, তো দেখলে আরো ভালো যে আচ্ছা ঠিক আছে টাটকা মাছ কিনেছে আজকে শুভ্র। কিন্তু ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এত বড় মাছ কিনে নিয়ে আইসো, সেই মাছ এখন কাটবে কেডা? ঠিক আছে, এই ডায়লগ একদম কমনলি মানে শোনা লাগে। যাই হোক, তো রুই আর কাতলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দুটাই মোটামুটি সেম। রুই কাতলা দেখতে একই রকমই, বাট কাতলা মাছের মাথার সাইজটা একটু বড় হয়। কি বলছি বুঝছো? কাতলা মাছের মাথার আকৃতির একটু বড় তুলনামূলক রুই মাছের থেকে। ঠিক আছে, মেজরিটি। আর মৃগেল তো আরো ডিফারেন্ট, মৃগেল মাছটা তো অনেক ডিফারেন্ট। আর মৃগেল মাছ তো পাওয়া এখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছে বর্তমানে। কি হয় জানো? মৃগেল মাছকে মানে হোটেলে যেটা হয়, হোটেলে তো রান্না করে ফেলে একদম, মানে ফ্রাই করে তারপরে তরকারি কারি করে ফেলে। তো অনেক সময় দেখা যায় পাঙাশ মাছরে মৃগেল বলে এখন হোটেলে চালায় দেওয়া হচ্ছে। পাঙাশ মাছরে মৃগেল বলে চালায় দেওয়া হচ্ছে, সাবধান। ঠিক আছে, তারপরে কালী বাউস বাউস এগুলো সবই এই মেজর কার্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, মাইনর কার্বের মধ্যে কি কি? মাইনর কার্বের মধ্যে আছে হচ্ছে বাটা মাছ, বাটা, লইটা, তারপরে ধুনিয়া মাছ আছে একটা, ধুনিয়া। তো এইগুলা হচ্ছে মাইনর কার্পের অন্তর্ভুক্ত, যেগুলো একটু ছোট মাছ। বাটা মাছ তো মোটামুটি সবাই চেনে।
বাটা মাছ চেনে না এরকম মানুষ তো খুব কমই আছে। ঠিক আছে, তো এই রুই মাছ বিভিন্ন নামে পরিচিত। সে কত বড় হয়, এত সাইজ টাইজ এগুলো যে না আমাদের কাজ ভাই অনেক বড় হইতে পারে। সরাসরি সরাসরি আমরা রুই মাছের যে শ্রেণীবিন্যাস আছে সেই শ্রেণীবিন্যাসে আমরা ঢুকে যাবো, কারণ রুই মাছের শ্রেণীবিন্যাসটা গুরুত্বপূর্ণ। যে কোনো, আমি তোমাদের আগে বলছিলাম, যেই পানি পড়ো না কেন শ্রেণীবিন্যাসটা অবশ্যই ভালো করে পড়বা। একটা মিনিট। হ্যালো, আমি ক্লাসে ভাইয়া, ক্লাস নিচ্ছি ভাই। ওই তো 11টায় পরে ওকে। তো যেটা বলতেছিলাম, আমাদের প্রথমে কি জানা দরকার, রুই মাছের যে শ্রেণীবিন্যাসটা আছে শ্রেণীবিন্যাসটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। শ্রেণীবিন্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো প্রাণী, আমি তোমাদের যে 3টা প্রাণী পড়াচ্ছি 3টা প্রাণীর অবশ্যই শ্রেণীবিন্যাসটা ভালো করে পড়ে নিবা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাইকেল 2 ইজ লোডিং। সাইকেল 2 কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। অলরেডি সাইকেল 2 তে স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু করেছে। জুন মাসের 10 তারিখ থেকে সাইকেল 2 শুরু করবো, যেখানে উদ্ভিদ বিজ্ঞানের শৈবাল ছত্রাক, বায়োফাইটারি ব্যাপারে নগ্নবীজ আবেদবীজ টিস্যু চ্যাপ্টার পড়ানো হবে। সো তোমরা এর উপরে চলতে পারো। আচ্ছা, তো এখন আমি শ্রেণীবিন্যাসে চলে যাব। তো চলো একটু এদিকে কিছুটা ঘুরে দিই, এখানে নিচে আমি শ্রেণীবিন্যাস তোমাদের দেখাই দিতে পারবো। মাছের শ্রেণীবিন্যাসে আমাদের কি দিয়ে আমাদের শুরু করতে হবে? অ্যাজ ইউজুয়াল আমরা অ্যানিমেলিয়া দিয়ে শুরু করি। তাহলে তার প্রথমে কিংডম। প্রথমে আমরা কি দিব? কিংডম দিব। কিংডম, কিংডম দিব। কিংডমের পরে আমরা কি দিব? কিংডমের পরে দিব হচ্ছে আমরা ফাইলাম। কোন ফাইলামের আন্ডারে বলো? রুই মাছ। মাছ কোন ফাইলামের অন্তর্ভুক্ত? ফাইলামের পরে আমরা সাব ফাইলাম দিব অবশ্যই। ফাইলামের পরে আমরা সাব ফাইলাম দিব, কারণ আমরা নিজেই ফাইলামের পরে সাব ফাইলাম পরে আসছি। তারপর হচ্ছে ক্লাস। ক্লাসের পরে ফ্যামিলি, তারপরে জেনাস, স্পেসিস। এই হচ্ছে অবস্থা, আমরা জানি। তাহলে প্রথমে কিংডম। তো তার কিংডমটা আমরা সবাই জানি। কোন কিংডম? অ্যানিমেলিয়া কিংডম। অ্যানিমেলিয়া কিংডম। তারপরে ফাইলাম। কোন পর্ব? কর্ডাটা, চর্ডাটা, কর্ডাটা বা চর্ডাটা, কর্ডাটা ফাইলামের মধ্যে পড়ছে। সাব ফাইলাম মনে আছে? মনে আছে মাছ আমরা কর্ডার আন্ডারে যে সাব ফাইলাম পাইছিলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, মনে আছে? তাহলে এখানে কোন জায়গায় চলে আসবে? সে ভার্টিব্রাটাতে চলে যাবে। সে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। বাট এইখানে চাইলে আমি এখন সুপার ক্লাস আনতে পারি, ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস আনতে পারি, বাট এত পেঁচানোর দরকার নাই। আমি ডাইরেক্ট ক্লাসে চলে যাব। এখন বলো, মাছের 3টা শ্রেণী ছিল, মনে কি পড়ে? মাছের 3টা শ্রেণী ছিল, কন্ড্রিকথিস, অ্যাক্সিওপটেরিজি, সার্কোপটেরিজি, মনে আছে? আচ্ছা, তার মধ্যে তৌনস্থিময় মাছ ছিল কন্ড্রিকথিস, যেখানে কিনা হাঙর, স্ট্রিং রে, এটসেট্রা এটসেট্রা এগুলো আসছিল। দেন রশ্মিময় পাখনাযুক্ত মাছ কে ছিল? রশ্মিময় পাখনাযুক্ত মাছ কে ছিল? অ্যাক্টিনোপটেরিজি। কে ছিল? অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি, রশ্মিময় পাখনাযুক্ত মাছ। ওকে। তারপর তার ফ্যামিলি। ফ্যামিলি হলে আমরা জানি সবশেষে কি যুক্ত হয়? ডে বা ডি শব্দটা যুক্ত হয়। তাহলে এর ফ্যামিলির নাম হচ্ছে সিপ্রিনি। সরি, ফ্যামিলি না তো, অর্ডার কই? ক্লাসের পর অর্ডার লাগবে না? ভুল করছি তো, তোমরাও বললা না কেন ভাই অর্ডার লেখা নাই? অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস। অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস। সিপ্রিনিফর্মিস অর্ডারের অন্তর্ভুক্ত। সিপ্রিনিফর্মিস। ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডে। সিপ্রিনিডে
DAE, সিপ্রিনিডে। আর জেনাসের মধ্যে লেবিও, লেবিও জেনাস কি, লেবিও। আর স্পেসিস হচ্ছে লেবিও রোহিটা, লেবিও রোহিটা, ঠিক আছে, লেবিও রোহিটা বা আর রোহিটা, এল রোহিটা, 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 লেবিও রোহিটা, ঠিক আছে। তো এই হচ্ছে তার ক্লাসিফিকেশন। এখানে কোনটার অর্থ কি এগুলো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, অর্থ আমাদের না হলেও চলবে। যেমন আশেপাশে যে বর্ণনা করে বর্ণনাগুলো আমাদের এখন প্রয়োজন নাই, ঠিক আছে, ওইগুলো পরীক্ষায় আসে না, বর্ণনা সবকিছুর বর্ণনা আমাদের দরকার নাই। তাহলে আমি আবার বলি, অ্যানিমিলিয়া কর্ডাটা ভার্টিব্রাটা অ্যাক্টিনোপটেরিজি সিপ্রিনিফর্মি সিপ্রিনিডে ল্যাবিও ল্যাবিওলোহিটা। মনে থাকবে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। যাও, তোমাদের 2 মিনিট টাইম দিলাম, ক্লাসের মধ্যেই তোমাদের 2 মিনিট টাইম দিলাম, এটা মুখস্থ করো। লাগলে কমেন্ট একবার লেখো, দেখবা মুখস্থ হয়ে গেছে। কমেন্ট আবার চ্যাট একবার লেখো, দেখবা মুখস্থ হয়ে গেছে। কর্ডাটা ভার্টিব্রাটা অ্যানিমিলিয়া কর্ডাটা ভার্টিব্রাটা অ্যাক্টিনোপটেরিজি সিপ্রিনিফর্মি সিপ্রিনিডে ল্যাবিওলোহিটা। এই সহজ তো, এই পর্যন্ত আমরা আগে থেকেই পারি, এই পর্যন্ত আমরা আগে থেকেই পারি। তারপর ল্যাবিও ল্যাবিওলোহিটা, এটাও আমরা অনেকে জানি, ঠিক আছে। মাঝখানে গেলে সিপ্রিনিফর্মিস আর সিপ্রিনিডে, এই যে জাস্ট এই অর্ডার আর ফ্যামিলি, এই দুটো মনে রাখলেই হবে নতুন করে। আর বাকি সব আমরা পারি, বাকি সবগুলোই আমরা পারি, ওগুলো অনেক আগে থেকে আমরা পড়ে আসছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু কটা জিনিস দেখাই দিই, একটা জিনিস একটু দেখাই দাঁড়ো তোমাদেরকে। কই গেল, যেহেতু এখন অনেকে আছে, তো সবার উদ্দেশ্যে একটু এখন দেখাই দিই। আচ্ছা, সো আমাদের সাইকেল চলে আসছে, এসএসসি 24 ব্যাচের সাইকেল। সো এসএসসি 24 ব্যাচের সাইকেলের ক্ষেত্রে তোমরা চলে যাবা এজি শপে, দেন তোমরা এই যে বায়োমিশন ফর এসএসসি 2024 যাবা। এখানে যাওয়ার পরে দেখো সাইকেল কিন্তু আমি ইলাস্ট্রেট করে দিছি, এখন আর কোনো কনফিউশন নাই কোন ক্ষেত্রে কটা সাইকেল থাকবে, এ নিয়ে এখনো কোনো কনফিউশনের সুযোগ নাই। সাইকেল 1 আমাদের কমপ্লিট, সাইকেল 3 আমাদের রানিং শেষ পর্যায়ে, সাইকেল 2 আপকামিং, সেটাও সবুজ হয়ে গেছে, মানে কি এখন তুমি এখানে এনরোল করতে পারবা, ক্লাস শুরু হবে জুনের 10 তারিখ থেকে। সাইকেল 4 যেটা কিনা আমার সব থেকে হিট সাইকেল, যেটার জন্য আমি ওয়েট করতেছি, এটাও কিন্তু জুন মাসেই অন হয়ে যাবে, জুন মাসের লাস্টে দিয়ে এটা অন হয়ে যাবে। জুন মাসে একই সাথে তোমাদের এই দুটো সাইকেল চলবে, সাইকেল 2 আর সাইকেল 4। এটা কিন্তু প্রাণী বিজ্ঞানের সাইকেল। 3, 4, 5, 6, 7 সব থেকে বেশি সাব চ্যাপ্টার একটা সাইকেলের মধ্যে, এতগুলো চ্যাপ্টার অন্য কোনো সাইকেলের মধ্যে নাই, এবং এই সাইকেল অনেক লম্বা হবে। এই চ্যাপ্টারের মাধ্যমে প্রাণী বিজ্ঞান শেষ হয়ে যাবে শর্ট সিলেবাস। দেন সাইকেল 5, সাইকেল 6, 6টা সাইকেল আমি চেষ্টা করছিলাম 5টা সাইকেল রাখার জন্য, বাট আমি আসলে পারি নাই, 5টা সাইকেলের মধ্যে আসলে সম্ভব হচ্ছিল না। তো তোমরা হচ্ছে সাইকেল 2 এ এনরোল করতে পারো, সাইকেল 2 চলে আসছে। সাইকেল 2 এ অলরেডি এনরোলমেন্ট শুরু হয়েছে, অনেকেই এনরোল করা শুরু করে দিছে। তো সাইকেল 2 এর চ্যাপ্টার লিস্ট হচ্ছে নগ্নবিদ্যা, পিতৃবীজি, টিস্যু তন্ত্র, শৈবাল ছত্রাক, বায়োফেরাটি, এরিওফাইটা। সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা হচ্ছে শৈবাল ছত্রাক আর বায়োফেরাটি, এরিওফাইটা না পড়লেও চলবে, এগুলো আমি পরে পড়াবো। শুরু করবো নগ্নবীজা, পিতৃবীজি, উদ্ভিদ দিয়ে, এবং তারপর টিস্যু তন্ত্র দিয়ে আমি শুরু করবো। এগুলো সবার জন্য প্রযোজ্য এবং অবশ্যই করবা, ঠিক আছে। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা তো এগুলো কন্টিনিউ করবাই। তো প্রথমে আমি নগ্নবীজা, পিতৃবীজি এবং টিস্যু তন্ত্র শুরু করবো, করে ওই দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি ওইদিকে সাইকেল 4 লঞ্চ করে ফেলবো, যাতে করে ইঞ্জিনিয়ারিং বা যারা মেডিকেল দিবে না তাদের যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। সো এখানে তোমরা যুক্ত হয়ে যাও, ক্লাস শুরু হবে জুনের 10 তারিখ থেকে, এখন টাইম আছে, এখন নিজে তাড়াহুড়ো করে ভর্তি হওয়া লাগবে এমন না, ঠিক আছে। আজকে ক্লাসের আগে ভর্তি হইলেই হইলো, ঠিক আছে, ক্লাসের আগের দিন ভর্তি হইলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বোরানি মাথার উপর দিয়ে যায়, সাইকেল 2 তে এমন বোরানি আসতে যাচ্ছে রে ভাই, মাথা নষ্ট করে দেবো তোমাদের, ঠিক আছে। ওকে, তো আসো এবার আমরা কোথায় চলে যাই, এবার আমরা চলে যাই চলো পরের অংশে। তাহলে আমরা শ্রেণীবিন্যাস তো পড়ে ফেললাম, শ্রেণীবিন্যাস আমাদের পড়া হয়ে গেল। এখন আহ এর যে খাদ্য, মানে কি খায় আমাদের রুই মাছ, কি খায় এটা একটু জানতে হবে। রুই মাছের খাদ্য কি খায়, রুই মাছ, রুই মাছের খাদ্য, বাসস্থান তো পড়ার কিছু নাই, বাসস্থান আমরা সবাই জানি, রুই মাছ তো পানিতেই হবে, পানি ছাড়া তো অন্য কোথাও তো হবে না, তাই না। তো খাদ্যের মধ্যে মনে রাখবা সে হচ্ছে প্লাংটন খায়, প্লাংটন, প্লাংটন, সে প্লাংটন খায়। প্লাংটন আবার 2 রকমের হয়। প্লাংটন মানে কি, পানিতে ভাসমান ছোট ছোট জীব, পানিতে ভাসমান ছোট ছোট জীবকে আমরা প্লাংটন বলি, ঠিক আছে। পানিতে ভাসমান ছোট ছোট জীবকে আমরা কি বলি, প্লাংটন বলি, ঠিক আছে। তো এর মধ্যে প্লাংটন আবার 2 রকমের হতে পারে, জু প্লাংটন, জু প্লাংটন, পানিতে ভাসমান ছোট ছোট প্রাণী, এগুলোকে জু প্লাংটন বলে। আর এটা হচ্ছে ফাইটো প্লাংটন, আর এটা হচ্ছে ফাইটো প্লাংটন, ফাইটো প্লাংটন, পানিতে ভাসমান ছোট 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 যে প্রাণী আছে, উদ্ভিদ আছে, এগুলোকে ফাইটো প্লাংটন বলে। ফাইটো মানে উদ্ভিদ,
ফাইটো মানে কি? ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। তো জুপ্লাঙ্কটন হিসেবে সে কাকে গ্রহণ করে? প্যারামেসিয়াম আর ড্যাফিনিয়াকে গ্রহণ করে। জুপ্লাঙ্কটন হিসেবে সে প্যারামেসিয়াম এবং ড্যাফিনিয়াকে গ্রহণ করে। প্যারামেসিয়াম, PARA, বানানটা একটু আমি দেখে নিই। প্যারামেসিয়াম ছোট ছোট প্রাণী এবং ড্যাফিনিয়া, এগুলাকে সে গ্রহণ করে প্রাণী প্লাঙ্কটন হিসাবে। কি হিসাবে? প্রাণী প্লাঙ্কটন হিসাবে। এগুলো তুমি ইউটিউবে সার্চ করলে এগুলোকে দেখতে পাবা। এগুলো এত গুরুত্বপূর্ণ না যেগুলো তোমাকে ইউটিউবে সার্চ করে আমাকে দেখতে হবে। ঠিক আছে ভাইয়া, বায়োলজির জন্য একটা ডিজিটাল স্টাডি প্ল্যানার করলে ভালো হয়। কি টাইপের ডিজিটাল স্টাডি প্ল্যানার বলো তো? আচ্ছা, আর ফাইটোপ্লাঙ্কটন হিসেবে সে কাকে গ্রহণ করে? ফাইটোপ্লাঙ্কটনকে সবুজ কালি দিয়ে লিখি তাহলে ভালো হবে, যেহেতু উদ্ভিদ। ফাইটোপ্লাঙ্কটন মানে পানিতে ভাসমান সবুজ 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 শৈবাল, মানে ক্লোরেলা শৈবাল। ক্লোরেলা বলতো, এই ক্লোরেলাটা কেটা? এই ক্লোরেলাটা কে আসলে বলতো? এই ক্লোরেলাটা কে? এটা কিন্তু আমরা হাইডেতে পড়ে আসছি। শৈবাল, ক্লোরেলা এবং নেভিকুলা, ক্লোরেলা এবং নেভিকুলা, এগুলো হচ্ছে শৈবাল। এইসব জিনিসকে সে খাদ্য হিসেবে গ্রহণ করে, এগুলো সে খাদ্য হিসেবে গ্রহণ করে, এইটুকু মনে রাখবা। আচ্ছা, এবার আরেকটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা মেডিকেল ভর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একবার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় না, মেডিকেল ভর্তি পরীক্ষা মেবি একবার আসছে নাকি। 14°C নিচে রুই মাছ বাঁচতে পায় না। রুই মাছ বাঁচে না, ভালো করে মনে রাখবা কথাটা। 14° তাপমাত্রার নিচে যদি চলে আসে, 14° তাপমাত্রার নিচে যদি চলে আসে, তাহলে রুই মাছ কখনো বাঁচবে না। ভালো করে মনে রাখবে কথাটা। এটা একবার আসছে, একবার অ্যাডমিশন টেস্টে আসছে, বোর্ড পরীক্ষাও একবার আসছে। 14°C তাপমাত্রার নিচে আসে না। ঠিক আছে, ডেন্টাল ভর্তি পরীক্ষাও একবার আসছে। ওকে, এবার আমরা রুই মাছের চিত্র আঁকাবো। এবার আমরা কি করবো? রুই মাছের চিত্র আঁকাবো। সো সবাই ঠান্ডা মাথায় আমার সাথে আঁকাবা রুই মাছের চিত্র। আজকে আমরা কোন পর্যন্ত পড়বো? আইস পড়বো, এরপরে রক্ত সংগ্রহ নেক্সট ক্লাসে থাকবে, শ্বসনতন্ত্র পটকা, এরপর হচ্ছে রুই মাছের জীবন বৃত্তান্ত পড়বো। ঠিক আছে, তো সবাই এখন আমার সাথে রুই মাছের চিত্র আঁকানোর প্র্যাকটিস করবা। আমি চিত্রটা এখানে ওপেন করে নেই, তাহলে আমার একটু দেখতে সুবিধা হবে। ওকে, দেখো রুই মাছের চিত্র। প্রথমে তার মাথা, এইভাবে করে সুন্দর করে তার মাথা আঁকাবা। এক টান দিয়ে দেখো মাথা হয়ে গেল। ঠিক আছে, তো মুখের এই যে জায়গাটা, এটাকে তুন্ড বলে। তুন্ড, এবং মনে রাখতে হবে তুন্ড ভোটা। এরকম নেবে, দেখ আমি রুই মাছ। আমি বলছি রুই মাছ। ঠিক আছে, তার তুন্ড ভোটা, মাছ এরকম করে। ঠিক আছে, তো রুই মাছের তুন্ড ভোটা, তো মুখের পাটটা এইটা একটা ভোটা। হ্যাঁ, আচ্ছা, তো উপরের পাটটাকে ম্যাক্সিলা বলে। ম্যাক্সিলার দিকে বারবেল আছে, ওগুলো পরে যাবো। সামনের দিকে চোখ। ঠিক আছে, চোখটা আসলে একটু নিচের দিকেই থাকে, এই যে এভাবে থাকে, সুন্দর একটা চোখ। আর এই চোখ নিয়ে এত আলোচনা নাই। ঘাসফড়িং এর চোখ নিয়ে যেরকম বহু আলোচনা হয়ে গেছে, ঘাসফড়িং এর চোখ নিয়ে এখানে এত আলোচনা করতে হবে না। ঠিক আছে, তারপরে সামনের দিকে নাসা গহ্বর আছে, একটা এইদিকে একটা ওইদিকে। নাসা গহ্বর একটা এইদিকে, এটা নিয়েও তেমন আহামরি কোনো আলোচনা নাই। হলো, তারপরে দেখো মাছটা খুব কিউট হবে দেখে মনে হচ্ছে। এইখান থেকে এই পার্টটা হচ্ছে কানকো। এখান থেকে কি তৈরি হবে? কানকো তৈরি হবে। কি তৈরি হবে? কানকো। কানকো, এটার পিছনে কানকো ঢাকা থাকে আর কি। কানকোর পাটটা, এটার পিছনে কানকো ঢাকা আছে। কানকোটা আছে, কানকোকে এভাবে টান দিলে আর কি তুমি ভিতরে ফুলকা, মানে তার ফুলকা দেখতে পারবা। মনে আছে? খেয়াল করছো কিনা জানি না, আমাদের মানে আব্বু আম্মুরা মাছ কেনার সময়, যা ইভেন আমরা যারা মাছ কিনি, টান দিয়ে দেখি। যে মাছ জ্যান্ত থাকতো টান দিয়ে দেখা লাগে না, যে মাছটা একটু জ্যান্ত না, নড়াচড়া না, সে টান দিয়ে দেখি। শুনছেন? আপনি কি শুনছেন? টান দিয়ে দেখি। তো যেটা টান দিলে ভিতর দিকে কি দেখা যায়? লাল 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 দেখা যায় না? লাল থাকে মানে হচ্ছে মাছটা টাটকা। ওই লালটা হচ্ছে ফুলকাকে ঢেকে রাখে হচ্ছে কানকো। শুনছেন? ঠিক আছে, কানকো। তো কানকো ঢেকে রাখে। হ্যাঁ, তো কানকো ওই ফুলকাটাকে ঢেকে রাখে। তো এই পার্টটা হচ্ছে কানকো। কানকো দ্বারা ঢাকা থাকে। আর কানকোর দ্বারা একটা পর্দা ঢাকা থাকে, পর্দার নাম ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। আমরা পরে পড়বো এটা, এখন আমাদের এটা পড়ার দরকার নেই। আচ্ছা,
তারপরে এখন এর দেহের অংশটা আগাইতে হবে, পুরো দেহের অংশটা আগাইতে হবে এখন আমাদের। এটাও একটু সুন্দর করে আগাইতে হবে। তাহলে আমি একটু টাইম নিয়ে আমি আঁকানোর জন্য একটু মোটো করতে হবে, শুকনো হয়ে গেছে, তো মোটো করে আঁকাবো পুরো পাটটা। এই হইলো, এই পাটটা একটু স্ট্রেট করে আঁকাইতে হবে, এই, এবং এই পাটটাও। ওকে, এই পাটটা একটু কেমন জানি হয়ে গেছে। ওকে, আর এখান থেকে একটু বেশি বেঁকে গেছে, ওকে। তাহলে এই হচ্ছে রুই মাছের প্রাথমিক একটা অংশ আমরা আঁকাইলাম। এবার তার পেছনের লেজের অংশটা আমরা আঁকাবো। তার লেজের অংশটা আমাদের এখানে আঁকাইতে হবে, এখান থেকে লেজের শুরু, এখান থেকে লেজের শুরু, এই হয়ে গেল। ঠিক আছে, লেজটা বেসিক্যালি এখানে হোমো সার্কেল লেজ। আমার লেজটা আসলে পুরোপুরি ফুটে উঠতেছে না, কেন জানি একটু লেজটা একটু অন্যরকম অন্যরকম লাগতেছে, মানে আমার পছন্দ হইতেছে না আর কি। লেজটা লেজটা একটু অন্যরকম হয়, বেশি বাঁকা হয়ে গেছে লেজটা। এই হয়ে গেল। তাহলে এই হচ্ছে রুই মাছ, কিন্তু এই পাটটা আসলে চিকন হয়। এখন মোটামুটি মানে শেপটা আসছে একটা রুই মাছের। ওকে, তো অনেক কষ্টের পর হয়েছে। এখন আমি এর দেহটাকে তিনটা অংশে ভাগ করব। ওকে, তিনটা অংশে ভাগ করব। মাথা, মাথা, এই পাটটা হচ্ছে মাথা, রুই মাছের মাথা। তারপরে স্যার আজকে আমি দামি মাছ নিয়ে পড়াশোনা স্যার আজকে দামি মাছ নিয়ে আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে এর পরের যে অংশটা যেখান থেকে আমরা লেজ দিব, তোমাদের বইয়ে লেজের চিত্রটা ভুল করছে, তোমাদের বইয়ে লেজের চিত্র কিন্তু ভুল, লেজটা অনেক আগে থেকে দিয়ে দিছে। ঠিক আছে, পেট থেকে লেজ বের করে ফেলছে, লেজ তো বেরোবে কোমর থেকে। এই যে পরের যে অংশটা, এই অংশটা হচ্ছে লেঞ্জ, এই অংশটা হচ্ছে লেজ। তো লেজ, মাথা, লেজ, আর এটা হচ্ছে দেহ, দেহ, মাথা, দেহ আর লেজ। তাহলে এর পুরো বডিটাকে তিনটা, ঠিক আছে, তিনটা। আমারটা তো তিমি মাছ হয়ে গেছে তো একজন বলতে তার নাকি তিমি মাছ হয়ে গেছে, হোয়াটএভার। তো এই হচ্ছে তিনটা অংশ আমরা ভাগ করতে পারতেছি। এখন দেখো, এর দেহে একটা মধ্যরেখা কল্পনা করা হয়, এর দেহে একটা মধ্যরেখা কল্পনা করা হয়। এই মধ্যরেখাটা যে এইভাবে বেঁকে যায়, এভাবে একটা মধ্যরেখা বা পার্শ্বরেখা কল্পনা করা হয়, এটাকে বলা হয় পার্শ্বরেখা। এটাকে কি বলা হয়? পার্শ্বরেখা। পার্শ্বরেখা, এবং এই পার্শ্বরেখাটা, এটা একটা কল্পনা করা হচ্ছে, বা তুমি দূর থেকে দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটা একটু কেমন জানি। আর এই পার্শ্বরেখাটা এর সংবেদীয় অঙ্গ হিসেবে কাজ করে। এন্ড সংবেদীয় অঙ্গ এটা আবার কি জিনিস? সংবেদীয় অঙ্গ মানে হচ্ছে এই যে রেখাটা, এই রেখাটা মাছকে স্ট্রেট থাকতে হেল্প করে, মাছকে স্ট্রেট হয়ে সাঁতার কাটতে হেল্প করে। এই রেখাটা একদম স্ট্রেট হয়ে যেতে মাছ সাঁতার কাটতে পারে, এবং পানির গুণগত মান নির্ণয়ের ক্ষেত্রে কাজ করে। তার মানে এই পার্শ্বরেখাটা সংবেদী, এটা সংবেদী, তার মানে এর সংবেদনশীলতা আছে। মাছটা যদি আঁকা বাঁকা হয়ে যায়, তখন এই পার্শ্বরেখার থ্রুতে বুঝতে পারে পানির গুণগত মান কেমন, পানির তাপমাত্রা কেমন, পানির স্রোত কেমন, এটা বুঝতে পারে। এবং মাছটা পানিতে যেন স্ট্রেট ফরওয়ার্ড চলতে পারে, সেই কাজে হেল্প করে। এটাকে স্ট্রিম লাইন চলন বলে। মাছের যে চলনটা, এটাকে স্ট্রিম লাইন চলন বলে। স্ট্রিম লাইন্ড, স্ট্রিম লাইন্ড চলন,
এই স্ট্রিমলাইন চলনেও পার্শ্বরেখা বা মধ্যরেখা হেল্প করে, পার্শ্বরেখা এবং মধ্যরেখা হেল্প করে, পার্শ্বরেখা বা মধ্যরেখা হেল্প করে, মাঝেটা স্ট্রেট ফরওয়ার্ড চলতে পারে, বাঁকা বাঁকা না হয়ে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মাছটা একজন বলতেছে এটা কি হোমোসার্কেল, এটা তো হোমোসার্কেল লেস, হোমোসার্কেল লেস তো, হেটেরোসার্কেল তো না, লেজ না, পুচ্ছ পাখনা। আচ্ছা, এখন বাকি পাখনাগুলো লাগাইতে হবে, তো পাখনা তো আরো আছে, বাকি পাখনা দিতে হবে না, চলো হলুদ কালার দিয়ে বাকি পাখনাগুলো লাগাই ফেলি। এবার আমরা যে পাখনা আঁকাবো সেটা হচ্ছে বক্ষ পাখনা, এটা হচ্ছে মাছের বক্ষ পাখনা, বক্ষ পাখনা, বুকের দিকে যে পাখনা, এটাকে বলা হয় মাছের বক্ষ পাখনা। এবং এটা এইদিকেও আছে ওইদিকেও আছে, এটা জোড়া পাখনা, বক্ষ পাখনা এটা জোড়া পাখনা, মনে রাখতে হবে, বক্ষ পাখনা এটা জোড়া পাখনা, বক্ষ পাখনা, বুকের দিকের পাখনা, এটা এইদিকেও আছে ওইদিকেও আছে। আচ্ছা, এবার একটা আমরা হচ্ছে শনি পাখনা, পেটের দিকে, পেটের দিকে ঠিক কোমরের দিকে বলা যেতে পারে, শনি পাখনা। এটাকে বলা হয় শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা। এবং এটাও একটা যুগ্ম পাখনা বা জোড়া পাখনা। যুগ্ম পাখনা মানে কি, যুগ্ম পাখনা মানে জোড়া পাখনা, যেসব পাখনা জোড়ায় জোড়ায় থাকে। ওকে, আচ্ছা, তো লেজের, লেজের একটু আগের দিকে, লেজের একটু আগের দিকে এখানে আছে হচ্ছে আমার পায়ু, ঠিক এই জায়গায়, এই জায়গায় আছে তার পায়ু। আর পায়ুর ঠিক পিছন দিকে আছে হচ্ছে পায়ু পাখনা, পায়ুর ঠিক পেছন দিকে আছে পায়ু পাখনা। এই হচ্ছে পায়ু পাখনা, এটা একটা বেজোড় পাখনা, পায়ু পাখনা, এটা একটা বেজোড় পাখনা। পায়ু পাখনা কিন্তু বেজোড় পাখনা, মনে রাখতে হবে, এটা কিন্তু বেজোড় পাখনা, একটাই হয়। আর এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা, এটা একটা বেজোড় পাখনা। পুচ্ছ পাখনায় অনেকগুলা পাখনা রশ্মি আছে, এগুলোকে পাখনা রশ্মি বলে, পাখনা রশ্মি। এটা পুরা কিন্তু লেজ না, অনেকে এটা এটা লেজ ভাবে, এটা লেজ না, এটা পাখনা, এটা পুচ্ছ পাখনা, এটা পুচ্ছ পাখনা, এটা লেজ না, এটা পুচ্ছ পাখনা। লেজ তো এই যে এখান থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, লেজ তো এখান থেকে শুরু হয়ে গেছে, এটা পুচ্ছ পাখনা, লেজের একটা অংশ হচ্ছে পুচ্ছ পাখনা। ঠিক আছে, লেজের একটা অংশ হচ্ছে কি, পুচ্ছ পাখনা। ওকে, আচ্ছা, এখন একটা পাখনা বাকি থাকলো, এটাও বেজোড় পাখনা, সেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। যে পাখনাটা এখনো বাকি সেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, ঠিক পিঠ বরাবর। ঠিক পিঠ বরাবর, একটু বেশি সাইডে চলে গেছে। এটা একটা বেজোড় পাখনা। তা জোড়া পাখনা কোনটা কোনটা বলো, কোন পাখনাগুলো জোড়া? জোড়া পাখনা কোনগুলো কোনগুলো বলো, কোন কোন পাখনাগুলো জোড়া জোড়া? এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা, এটাও বেজোড়। তাহলে যেগুলো যেগুলো জোড়া, যেগুলো যেগুলো জোড়া পাখনা, সেটা কোনটা? বক্ষ পাখনা, এটা জোড়ায় থাকে। শনি পাখনা, এটা জোড়ায় থাকে। আর বাকি সবগুলা পাখনা বেজোড়, বাকি সবগুলা পাখনা বেজোড়, অর্থাৎ সিঙ্গেল। পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, সবগুলাই বেজোড়। সবগুলাই কি, সবগুলাই বেজোড় অবস্থা, কিন্তু মোটামুটি আঁকানো হয়ে গেছে, এছাড়া মাছের মধ্যে আর কিছু নাই। ওকে, এখন পাখনার পাশাপাশি পাখনার রশ্মিগুলো আমাদের জানতে হবে। বক্ষ পাখনায়, বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা 16 থেকে 17টা। বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কত? 16 থেকে
17টা, তাহলে বক্ষ পাখনা রশ্মি 16 থেকে 17টা পাখনা রশ্মি। রশ্মি মানে কি? দাগ 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 দাগ, এই যে দাগ 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 দাগ। এই কেন তো রশ্মিময় পাখনা যুক্ত মাছ কেন বলছে অ্যাক্টিনোপটেরিজিকে? পাখনার গায়ে রশ্মি। পাখনা রশ্মি কি দেখছো তোমরা কখনো? পাখনা রশ্মি কি দেখছো কখনো? বলো, পাখনা রশ্মি দেখছো কিনা? আচ্ছা, তাহলে এখানে পাখনা রশ্মির সংখ্যা কত? 16 থেকে 17টা। শনি পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 9টা। 9টা করে পাখনা রশ্মি। শনি পাখনায় রশ্মির সংখ্যা কয়টা করে? 9টা করে। 9টা করে পাখনা রশ্মি। পৃষ্ঠ পাখনায় পাখনার সংখ্যা রশ্মির সংখ্যা হচ্ছে 15 থেকে 16টা। 15 থেকে 16টা। পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 15 থেকে 16টা। পায়ু পাখনায় পাখনা রশ্মির সংখ্যা কত? 7টা। 7টা। আর পুচ্ছ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা সব থেকে বেশি 19টা। সব থেকে বেশি পরিমাণ পাখনা রশ্মি থাকে। তাহলে এই সংখ্যাগুলো মনে রাখো, চিত্রের মধ্যে লিখে ফেলো, আর ভুলে যাবে না। চিত্রের মধ্যে লিখে ফেলো, তাহলে ভুলবা না। পাখনা রশ্মির সংখ্যা কেন বললাম ভাই? এগুলো এমসিকিউ তে আসে। এটা খুবই বিটগুটে মার্কা একটা প্রশ্ন, বাট আসে, কি করার আছে আমার? চলে আসে তো কিছু করার নাই। তাহলে পাখনা রশ্মির সংখ্যা সব থেকে বেশি পরিমাণে হচ্ছে পুচ্ছ পাখনায় 19টা। তারপর হচ্ছে বক্ষ পাখনায় 16 থেকে 17টা। তারপর হচ্ছে আমাদের পৃষ্ঠ পাখনায় 15 থেকে 16টা। তারপরে আমাদের শনি পাখনায় 9টা, আর পায়ু পাখনায় হচ্ছে 7টা। তাহলে সব থেকে কম পাখনা রশ্মি থাকে পায়ু পাখনায়, সব থেকে বেশি পরিমাণ পাখনা রশ্মি থাকে পুচ্ছ পাখনায়। সিরিয়ালি পড়বা, তাহলে আর ভুলবো না। 19, 16, 17, 15, 16, 9, 7 সিরিয়ালটা মনে রাখো। কি কি বললাম? 19, 16, 17, 15, 16, তাহলে 15, 16, 17 এভাবে আর কি, আর ওটা নাই। 9, 7 এবং সব থেকে বড় হচ্ছে পায়ু পাখনা, তারপরে বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, শনি পাখনা, পুচ্ছ পাখনা। এভাবে মনে রাখবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আর ভুলার চান্স নাই। ওকে, তাহলে এই কমন কথাবার্তাগুলো বলে ফেললাম, পাখনা বলে ফেললাম। আচ্ছা, এখন পাখনাগুলোর কাজ জানতে হবে। বক্ষ পাখনা যেটা যেটা কিনা বক্ষ পাখনা, বুকের দিকে পাখনা, এটা মাছকে নিচ থেকে উপরের দিকে উঠাইতে, বীজ থেকে উপর দিকে উঠাইতে হেল্প করে। ঠিক আছে, নিচ থেকে উপর দিকে উঠাইতে হেল্প করে। তাহলে মাছকে নিচ থেকে উপরে তোলা, উপর নিচে তোলা, মাছকে উপরে নিচে তোলা ও নামানো। একজন বলছো যে ভাইয়া পুচ্ছ পাখনা পায়ু পাখনাটা তো বইয়ে দেওয়া এরকম। ভাই এক একটা বই রাইটারের মধ্যে এক এক ইনফরমেশন, কি বলবো বলো? ঠিক আছে, এই জন্য একটা তোমরা আঁকাই নিবা। ঠিক আছে, এখানে এত ফেড আপ হওয়ার কিছু না। এক একটা এক এক এডিশনের মধ্যে এগুলো চেঞ্জ করে ফেলে। আচ্ছা, তাহলে বক্ষ পাখনার কাজটা আমরা জানলাম। তারপর আসি শনি পাখনা। ঠিক আছে, শনি পাখনার কাজ কি? বক্ষ পাখনা জানো, মানে গভীর থেকে উপর দিকে উঠতে সাহায্য করে। শনি পাখনা হচ্ছে মাছকে উপরে নিচের দিকে চলতে এবং দ্রুত ঘুরতে ও থামতে হেল্প করে। শনি পাখনা দ্রুত ঘুরতে এবং থামতে হেল্প করে। দ্রুত ঘুরতে, দ্রুত ঘুরে যেতে, দ্রুত ঘুরতে ও হঠাৎ করে থামতে। দ্রুত ঘুরতে এবং হঠাৎ করে থামতে হেল্প করে হচ্ছে শনি পাখনাটা। বাস যাচ্ছে, এভাবে করে ঘুরে যাবে। ঠিক তখনই সেটা শনি পাখনাটাকে দিয়ে এভাবে, শনি পাখনা তো জোড়া জোড়া পাখনা, এইভাবে করে বাঁকায় দেয়। যখন এইভাবে করে বাঁকায় তখন মাছ এরকম ঘুরে যায়। আর শনি পাখনা যাচ্ছে, মাছ যাচ্ছে, শনি পাখনা এইভাবে করে দেয়, যে এইভাবে, এইভাবে যখনই করে দেয় দুই দিকে, তো যাচ্ছে মাছটা, শনি পাখনা এইভাবে যখন করে দেয় তখন মাছটা থেমে যায়। আর শনি পাখনা যখন এইভাবে করে দেয় এইদিকে পাকে, এইভাবে গেলে এইভাবে বাঁকে, একদিকে বেঁকে যায়। এইভাবে করে যদি রেখে দেয় তাহলে এইভাবে বেঁকে যায়। আর যদি শনি পাখনাটাকে এরকম করে দেয় দুটাকে, তাহলে মাছ থেমে যায়। ঠিক আছে, ওকে। তারপরে আসি পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা করে, হঠাৎ ঘুরতে এবং থেমে যেতে হেল্প করে। তাহলে পৃষ্ঠ পাখনা উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা করে, উল্টে যাওয়া থেকে রক্ষা করতেছে। পাশাপাশি দ্রুত ঘুরতে এবং থামতে এখানেও করবে, এটা ওর হেল্প লাগবে। দ্রুত ঘুরতে ও থামতে, দ্রুত ঘুরতে এবং থামতে হেল্প করতেছে। পায়ু পাখনা, পায়ু পাখনা হচ্ছে সাঁতারের সময় ব্যালেন্স রাখা, সাঁতারের সময় ব্যালেন্স রক্ষা,
বা সুস্থিত থাকা, সুস্থিত থাকা। আর যেটা কিনা পুচ্ছ পাখনা, এটাই মাছের প্রধান চলন অঙ্গ। পুচ্ছ পাখনাই মাছের প্রধান চলন অঙ্গ। আগেরটা যাই বলি না কেন, আগের গুলো যত কথা বলি না কেন, মাছ প্রধানত চলাচল করে তার পুচ্ছ পাখনা দিয়ে। পুচ্ছ পাখনা দিয়ে মেইন ডিরেকশন কন্ট্রোল হয়, সে সামনে যাবে কিনা, ডান দিকে যাবে না বাম দিকে, সব কন্ট্রোল হচ্ছে কি দেওয়া হয়, পুচ্ছ পাখনা। আর বাকিগুলো তো হেল্পার, বাকিগুলো কি হেল্পার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন দেখো, মেইনলি ডানে যাবে না বামে যাবে, দ্রুত যাবে না আস্তে যাবে, সব কন্ট্রোল পুচ্ছ পাখনা দ্বারা হচ্ছে, প্রধান চলন অঙ্গ। বক্ষ পাখনা কি করতেছে, উপর নিচে উঠাইতে হেল্প করতেছে বক্ষ পাখনা, এরকম 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 করে, এরকম জোরে 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 করে উপর দিকে উঠে যায়, আবার এইভাবে করে নিচের দিকে নেমে যায়। পাশাপাশি শনি পাখনা দ্রুত ঘুরে এবং থেমে যাওয়া, বক্ষ পাখনাও পৃষ্ঠ পাখনা দ্রুত ঘুরে এবং থেমে যাওয়াকে রক্ষা করে। আর উপর দিকে যেহেতু আছে, মাছ যদি উল্টায় না যায় সেজন্য কন্ট্রোল করে হচ্ছে পৃষ্ঠ পাখনা, মাছ যদি উল্টে যেতে না পারে। আর সাঁতারের সময় যাতে ব্যালেন্স রাখতে পারে, সেই ব্যালেন্স রাখার কাজ করে পায়ু পাখনা। পাখনা নিয়ে অনেক কাহিনী এবং সেগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, ডান। আচ্ছা, তো দেহকাণ্ডে আর কি কি আছে? দেহকাণ্ডে হচ্ছে পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র থাকে। তাহলে প্রথমে থাকবে পায়ু ছিদ্র, প্রথমে থাকবে পায়ু ছিদ্র, তারপরে থাকবে জনন ছিদ্র, তারপরে থাকবে রেচন ছিদ্র। পায়ু জনন রেচন, পায়ু জনন রেচন, সিরিয়ালটা মনে রাখবা। মনে রাখার টেকনিক হচ্ছে পাজর, পায়ু জনন রেচন। মনে রাখার টেকনিক হচ্ছে পাজর, পা জোর, সিরিয়ালটা ভালো করে লাগবে। পাজর, পাজর দিয়ে মনে রাখবা, পাজর দিয়ে মনে রাখবা। প্রথমে মাছে থাকবে পায়ু ছিদ্র, পরে বরিকাজ থেকে জনন ছিদ্র, তারপর থাকবে রেচন ছিদ্র। পায়ু, জনন এবং সবশেষে হচ্ছে রেচন। পায়ু ছিদ্র দেশে মলমূত্র ত্যাগ করবে, জনন ছিদ্র দেশে বীর্য ত্যাগ করবে বা ডিম ত্যাগ করবে, আর রেচন ছিদ্র দেশে তার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ত্যাগ করবে। সহজ ভাষায় বললে রেচন বলতে সে মূত্র ত্যাগ করার রাস্তা। হ্যালো, হ্যাঁ বলো ভাই। হ্যাঁ, আমি তো কালকে সকালে থাকবো না। হ্যাঁ যাও, যাই কথাবার্তা বলে আসো। হ্যাঁ, হ্যাঁ তুমি বললো একটু বা ওইভাবে বললো আর কি। আচ্ছা, আমি ক্লাস শেষ করে তোমার ফোন দিচ্ছি, দাও। আচ্ছা, তো পাঁচর দিয়ে আমরা মনে রাখতে পারি। রেচন মানে কি? রেচন মানে হচ্ছে নাইট্রোজেন গত বর্জ্য, আমরা যেটাকে মূত্র বলি। জনন মানে আমরা যেটাকে বীর্য বলি। আর পায়ু থেকে যেটা আসে সেটা আমরা যেটাকে পায়খানা বলি। ঠিক আছে, পায়খানা, বীর্য আর মূত্র। তাহলে আমরা এখন মনে রাখবো পাঁচর দিয়ে আমরা মনে রাখতে পারি সিরিয়ালটা। ঠিক আছে, ভিডিও দেখান, কিসের ভিডিও দেখাবো? কিসের ভিডিও দেখাবো বলে? এগুলো কি তোমার কি মনে হয় সব জায়গায় গেলে ভিডিও রেখে দিছে? দেহকাণ্ডের মধ্যে তাহলে আমরা কি পাচ্ছি? পায়ু জনন রেচন ছিদ্র পাচ্ছি। দেহকাণ্ডের মধ্যে অনেকগুলো আমরা পাখনা পাচ্ছি এবং পার্শ্ব রেখা পাচ্ছি। পার্শ্ব রেখাটা কি টাইপের রেখা? সংবেদী রেখা। পানির গুণগত মান, পানিতে সাঁতার কাটবে কেমনে, পানির স্রোত কেমন, পানির তাপমাত্রা কেমন, এবং সে সোজা যাচ্ছে না বাঁকা যাচ্ছে, এই জিনিসগুলোর নিয়ন্ত্রণেই পার্শ্ব রেখা করে এবং স্ট্রিমলাইন চলনে হেল্প করে। তাহলে এই হচ্ছে দেহকাণ্ড থেকে কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা লেজের কথাও বলে ফেলি। লেজ থেকে তেমন কিছু নাই। ঠিক আছে, লেজের মধ্যে কি আছে? পায়ু পরবর্তী অংশ হচ্ছে লেজ, এর শীর্ষে রয়েছে হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা। এটি উলম্ব তলে প্রসারিত, পেছনে উপরে নিচে নাই। ডার্মাল রশ্মিগুলো উপরে ও নিচের খণ্ডে বড়, মাঝখানে ছোট। উপরে আর নিচের খণ্ডে বড়, মাঝখানে ছোট। কিছুই লাগবে না, খালি একটা জিনিস মনে রাখো, লেজ থেকে হোমোসার্কাল লেজ, আর কিছু কথা লাগবে না। হোমোসার্কাল লেজ, এটা তোমরা আগে পড়ে আসছি না? লেজটা যে হোমোসার্কাল, এই লেজ বা পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনাটা যে হোমোসার্কাল, এটাকে আমরা আগে পড়ে আসছি না? পুচ্ছ পাখনাটা যে হোমোসার্কাল, এটাকে আমি আগে পড়ি নাই? পড়ছি তো। এইটাই, আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। আচ্ছা, মুখ থেকে কয়টা কথা আছে, মুখের মধ্যে আমরা কি কি পাইলাম? মুখের মধ্যে আমরা কি কি পাইলাম? মুখের মধ্যে পাইলাম দুই দিকে দুটো নাসা ছিদ্র, দুই দিকে দুটা নাসা ছিদ্র। আমরা পাইছি দুই দিকে দুইটা
চোখ। আমরা পাইছি কানকো, কানকো, কানকো। এবং কানকো কি করে? ফুলকাকে ঢেকে রাখে কি পর্দা দ্বারা? কানকোর তো একটা পর্দা আছে, পর্দার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিওটা এখন নাম মনে রাখলেও চলবে, সামনে আসবে আবার। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দ্বারা কানকোর সাথে কি লাগানো থাকে? ফুলকা লাগানো থাকে। কানকো ফুলকার সাথে লাগানো থাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দ্বারা। আরেকটা কথা মনে রাখবা, মাছের মাথায় কোনো আইস নাই। কথা মাথায় রাখতে হবে, কোনো আইস নাই। মাথায় কোনো আইস নাই। মাথায় কোনো আইস নাই, কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় এটাই রাখবা যে মাথায় কোনো আইস নাই, মাথায় কোনো আইস নাই। মনে থাকবে? বলা পাইন মনে থাকবে কি? অবশ্যই থাকবে। শেষ, রুই মাছের গঠন শেষ। ও না 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 না, বাকি আছে। রুই মাছের আইসটাই তো এখনো বললাম না আমরা। মাথায় কোনো আইস নাই, তাহলে আইস সম্পর্কে তো আলোচনা করতে হবে। ওকে, তাহলে আমরা এখন আইস নিয়ে আলোচনা করব। মাছের আইস। আচ্ছা, আইস, আইস যেটাকে আমরা ইংলিশে বলি, ইংলিশে কি বলি? আইসকে ইংলিশে কি বলে? স্কেলস, 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 স্কেলস। মাছের আইসকে ইংলিশে বলে স্কেল। আমি একটু বের করে নেই। ওকে, তো আমরা এখন আইস নিয়ে কথাবার্তা বলবো। জুম জুম জুম। ওকে, তাহলে এখন বলো, মাছের, রুই মাছের আইস কি প্রকৃতির আইস? বলো, রুই মাছের আইস কি প্রকৃতির আইস? সাইক্লয়েড। রুই মাছের আইস কি প্রকৃতির আইস? রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড প্রকৃতির আইস। রুই মাছের আইস কি প্রকৃতির আইস? সাইক্লয়েড প্রকৃতির আইস। কি প্রকৃতির আইস? সাইক্লয়েড প্রকৃতির আইস। তো রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড প্রকৃতির আইস। ঠিক আছে? রূপালী চকচকে গোলাকার বা ডিম্বাকার। তাহলে রূপালী, দেখতে রূপালী, চকচকে, চকচকে, গোলাকার, মিউকাস, মিউকাসময়, মিউকাসময়। মিউকাসময় মানে কি? পিচ্ছিল। এই মিউকাসময় বলেই সে কি হয়? আইসটা পিচ্ছিল হয়। এবং আইসটা একটা বড় কারণ মাছটাকে পিছলা করার। এই মাছ কি পিছলা না? এই মাছ কি পিছলা না? পৃষ্ঠদেশে আইসের কেন্দ্র লাল, আইসের কেন্দ্র লালচে, পান্ত কালো রঙের, কেন্দ্রের লালচে রং জননৃত্যে গাঢ় হয়, দরকার নাই। আচ্ছা, ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয় আইস ডার্মাল পকেট, এটা একটু মনে রাখতে হবে। আইসের উৎপত্তি, আইসের উৎপত্তি কোন জায়গা থেকে হয় এটা জানতে হবে। ডার্মাল পকেট, এটা অনেকে বোঝে না। আইসের উৎপত্তিটা অনেকে বোঝে না, এটা বোঝাই দিই। আইসের উৎপত্তি ডার্মাল পকেট থেকে। ডার্মাল পকেট, আইসের উৎপত্তি কি? ডার্মাল পকেট থেকে। ডার্মাল পকেট কি? এই হচ্ছে রুই মাছের ত্বক, এই হচ্ছে রুই মাছের স্কিন। এখানে তো স্কিন আছে, সেই স্কিন থেকেই, সেই স্কিন থেকেই আইস তৈরি হবে, ডার্মাল পকেট থেকে। দেখো, এই দেখো আইস কেমন। এরকম হয় একটা আইস দেখতে। ঠিক আছে? তো এই পার্টটা ভিতরের দিকে ঢুকানো থাকে, এই পার্টটা স্কিনের ভিতর দিকে ঢুকানো থাকবে। স্কিনের ভিতর দিকে মানে স্কিনের ভিতরে পকেটের মতো থাকবে, এরকম স্কিনের ভিতরে এরকম পকেটের মতো থাকবে। পকেট, পকেট, এটাকে ডার্মাল পকেট বলে। ডার্ম মানে ত্বক। টিস্যু টিস্যু চ্যাপ্টারে পড়ছো না? টিস্যু টিস্যু চ্যাপ্টার বলতে পড়েই নাই। ডার্ম মানে কি? ডার্ম মানে হচ্ছে ত্বক। ডার্মাটোলজিস্ট, স্কিন নিয়ে যারা মানে চিকিৎসা দেয়। তো ডার্মাল পকেট, স্কিনের ভিতরে এরকম পকেটের মতো আছে, পকেটের মধ্যে এরকম ঢুকে যায়, পকেটের মধ্যে এরকম ঢুকে যায়। ঠিক আছে? এটাকে যদি আমি একটা পয়সা দিয়ে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবো। আমার মানি ব্যাগে মনে হয় একটা পয়সা আছে। ওকে, তো ধরো এটা হচ্ছে স্কেল বা আইস, স্কেল বা আইস, আর এটা ধরো আমার ডার্মাল পকেট। আর ধরো স্কিন, স্কিনের মধ্যে পকেট, এই যে দেখছো ক্যামেরা রাখে। বুঝছো ডার্মাল পকেট কি জিনিস? ক্লিয়ার? ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ডার্মাল পকেটের মধ্যে বসানো থাকে। ওকে,
এবার চুল এবং কোলাজেন তন্তু নিয়ে তৈরি, এবার চিত্র আঁকায় চলো আমরা এত কাহিনী না করে আমরা চিত্র আঁকায় ফেলি। আমরা এখন রুই মাছের যে আইস আছে আইসের চিত্র আঁকাবো। এইখানে এরকম বাঁকা 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 এই, ঠিক আছে, এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা। মাঝখানে যে জায়গাটা থাকে এটাকে বলে কেন্দ্র বা ফোকাস। মাঝখানে যে জায়গাটা থাকে কেন্দ্র বা ফোকাস, এটা একটু কালচে রঙের হয়, কেন্দ্র বা ফোকাস। এই জায়গাটাকে বলে কেন্দ্র বা ফোকাস, এটাকে বলা হয় কেন্দ্র বা ফোকাস। ফোকাস, কেন্দ্র বা ফোকাস। আচ্ছা, আইসের ক্ষেত্রে তিনটা অংশ বা তিনটা ক্ষেত্র বা তিনটা ফিল্ড আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? অগ্রক্ষেত্র, পার্শ্বক্ষেত্র এবং পশ্চাৎ ক্ষেত্র। অগ্রক্ষেত্র, পার্শ্বক্ষেত্র এবং পশ্চাৎ ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে অগ্রক্ষেত্র। অগ্রক্ষেত্র এতটুকু অংশ, এতটুকু অংশ, এই সামনের অংশটা, এটা অগ্রক্ষেত্র। এটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র। আর দুই দিকে আছে পার্শ্বক্ষেত্র, এই যে এটা হচ্ছে পার্শ্বক্ষেত্র, এটা হচ্ছে পার্শ্বক্ষেত্র, দুই দিকে পার্শ্বক্ষেত্র। দুই দিকে আছে পার্শ্বক্ষেত্র। আচ্ছা, আবার এখানে একটা ব্যাপার আছে, এই যে পশ্চাৎ ক্ষেত্র যেটা আছে, পশ্চাৎ ক্ষেত্রের এতটুকু জায়গায় উন্মুক্ত থাকে, পশ্চাৎ ক্ষেত্রের এতটুকু জায়গায় উন্মুক্ত থাকে। পশ্চাৎ ক্ষেত্রে এতটুকু জায়গায় উন্মুক্ত থাকে। উন্মুক্ত থাকে মানে কি? এইটুক জায়গায় তুমি বাইরে থেকে দেখো, তুমি এইটুক জায়গায় বাইরে থেকে দেখো, এই জন্য এটাকে বলা হয় উন্মুক্ত অংশ। উন্মুক্ত অংশ। আর বাকি এই যে এতটুকু জায়গা, এটা ডার্মাল স্তরের মধ্যে ঢুকানো থাকে। বাকি এতটুকু জায়গা ডার্মাল স্তরের মধ্যে ঢুকানো থাকে, এই জন্য এটাকে বলা হয় প্রথিত অংশ বা গ্রথিত অংশ। এটাকে কি বলে এই জন্য এটাকে বলে প্রথিত অংশ বা গ্রথিত অংশ। প্রথিত মানে ভিতর দিকে ঢুকানো, প্রথিত অংশ বা গ্রথিত অংশ। তাহলে আবার বলি, এই পার্টটুকু তুমি দেখতে পারতেছো, নিচের এইটুক পার্ট তুমি বাইরে থেকে দেখতে পারো, উপরের পার্ট বাইরে থেকে দেখো না। স্কেলের চিত্র শিখে রাখো, পরীক্ষা মাঝে মাঝে 2 নাম্বার আসে, 3 নাম্বারও চলে আসে। এটুকু তুমি দেখো, এটুকু তুমি দেখো না। এবং এটা হচ্ছে অগ্রক্ষেত্রের অংশ, এটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্রের অংশ, পিছনের দিক। এই পার্টটাকে আমি উন্মুক্ত অংশ বলছি, এটা গঠিত অংশ। অংশ ক্ষেত্র কয়টা? 3টা ক্ষেত্র, অগ্রক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র, দুই পাশে হচ্ছে পার্শ্বক্ষেত্র। ক্ষেত্র 3টা, অংশ 2টা। একটা অংশ ভিতরে ঢুকে ঢুকানো, তাহলে এই পুরো অংশটা ডার্মাল স্তরে ঢুকানো থাকবে, ত্বকের ভিতরে পকেটের মধ্যে ঢুকানো থাকবে, এই পুরো পার্টটাই পকেটের মধ্যে ঢুকানো থাকবে। তোমরা অনেক সময় দেখছো না যে কোটের মধ্যে এই যে ইয়ে পরে মাঝে মাঝে রুমাল রাখে, দেখছো কি? কোটের মধ্যে সুট টুট পরে রুমাল রেখে দেয়, একটু রুমাল একটু বের করে রাখে, দেখছো? তাহলে রুমালটা ঢুকানো থাকে, অল্প একটু বের করা থাকে। তাহলে অল্প একটু যেটুকু বের করা থাকে এটা হচ্ছে উন্মুক্ত অংশ, যেটুকু ঢুকানো থাকে এটা হচ্ছে গ্রথিত অংশ। ওই গ্রথিত অংশটা আমরা দেখতে পাই না, বাইরে থেকে বের করা অংশটা আমরা দেখতে পারি, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো ব্যাপারটা। আচ্ছা, এখনো আরো একটু বাকি আছে, সেটা হচ্ছে এবার আমাদের জানতে হবে সার্কুলি। এবার আমাদের জানতে হবে কি? সার্কুলি। সার্কুলিটা কি? এই পুরো মাছের যে ইয়াটা মানে চিত্রটা, আইসে যে চিত্রটা, প্রতি বছরে 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 না, ঠিক প্রতি সময়ে সময়ে এরকম করে রেখাটা বাড়ে এবং আইসগুলো বড় হয়। এরকম করে রেখা বাড়ে এবং আইসগুলো কি হয়? বড় হয়। এগুলাকে বলা হয়, এটাকে বলা হয় সার্কুলি। এটাকে বলা হয় সার্কুলি বা বার্ষিক বৃদ্ধি রেখা। এটাকে বলে সার্কুলি বা বৃদ্ধি রেখা। সার্কুলি বা বৃদ্ধি রেখা। যত মাছ বড় হবে, যত মাছের বয়স বাড়বে, তত সার্কুলি বাড়বে। এবং সার্কুলি দেখে তার বয়সটা কত সেটা জানা যায়। এই সার্কুলি দেখে মাছের বয়সটা কত এটা জানা যায়, ঠিক আছে? কি বলছি? সার্কুলি থেকে কি জানা যায়? বয়স জানা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আছে রেডি। রেডি, রেডিটা কি? এই যে ফাঁকে ফাঁকে, এই কর্নার বরাবর, এখান থেকে কর্নার বরাবর ফাঁকে ফাঁকে এরকম করে কিছু অংশ তৈরি হয়, খাজ তৈরি করে। এভাবে করে কি তৈরি হয়? খাজের মতো তৈরি হয়। এভাবে করে কিসের মতো তৈরি হয়? খাজের মতো তৈরি হয়। এগুলাকে বলা হয় রেডি। এগুলোকে কি বলা হয়? রেডি। এই খাজ, উপরে যে খাজগুলো তৈরি করছে, রেডি এই খাজগুলো তৈরি করছে, এগুলোকে বলা রেডি। রেডি, এগুলোকে কি বলা হয়? রেডি। এই খাজগুলো তৈরি করে তারা।
যে রেডির কারণে এই খাঁজগুলো তৈরি হয়েছে, রেডির কারণে। তাহলে এই হচ্ছে একটা আইসের চিত্র। এই সবুজ লেখাটা একটু বেশি খারাপ লাগতেছে দেখতে, এটা মুছে দিই। তাহলে এই হচ্ছে আইসের অবস্থান। আইস কি দিয়ে তৈরি? আইস কি দিয়ে তৈরি? চুন এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি। আইস তৈরি হয় চুন এবং কোলাজেন তন্তু দিয়ে। চুন ও কোলাজেন তন্তু দিয়ে। আইসের গঠন কি দিয়ে? চুন এবং কোলাজেন তন্তু দিয়ে আইসের গঠন। চুন, ক্যালসিয়াম কার্বোনেট এবং কোলাজেন তন্তু, এক ধরনের তন্তু দিয়ে আইসটা তৈরি হয়, চুন এবং কোলাজেন তন্তু দিয়ে। আচ্ছা, তো তার মধ্যে আমরা ইয়ে তো দেখছি, মানে সার্কুলি তো দেখছি যে সার্কুলি 1, সার্কুলি 2, সার্কুলি 3, সার্কুলি 4, তার মাছটা অনেক বড়। সার্কুলিকে অ্যানুলিও বলা হয়, সার্কুলিকে অ্যানুলি নামেও ডাকা হয়। তোমাদের বইয়ে সার্কুলিকে অ্যানুলিস বলছে, অ্যানুলি। সার্কুলি আর অ্যানুলি একই জিনিস, সার্কুলি আর অ্যানুলাস একই জিনিস। সার্কুলি আর অ্যানুলি, অ্যানুলি একই জিনিস। যেমন বলছে এটা হচ্ছে অ্যানুলি 1, এটা অ্যানুলি 2, এটা অ্যানুলি 3, এটা অ্যানুলি 4। অ্যানুলি মানে বৃদ্ধি রেখা, সার্কুলিকে অ্যানুলি বলে। ঠিক আছে? আচ্ছা, বৃশ্চিক দেখলাম, অগ্রক্ষেত্র, পশ্চাৎক্ষেত্র, পার্শ্বক্ষেত্র, এটাও দেখলাম। আচ্ছা, এখন আর কটা জিনিস জানা আছে। অগ্রক্ষেত্র যে পার্টটা, অগ্রক্ষেত্র যে পার্টটা ভিতর দিকে ঢুকানো থাকে, অগ্রক্ষেত্র যে পার্টটা, এটা তো ডার্মাল স্তরে ঢুকানো থাকে। অগ্রক্ষেত্রটা ডার্মাল স্তরে মানে স্কিনের ভিতর ঢুকানো আছে, তাহলে স্কিনের ভিতরে রক্তনালিকা নালিকা থাকবে। তাহলে অগ্রক্ষেত্র এই জায়গাটাকে যোজক টিস্যু নিয়ে তৈরি। অগ্রক্ষেত্র এই জায়গাটাই যোজক টিস্যু নিয়ে তৈরি। এই অগ্রক্ষেত্রের মধ্যে যা যা জিনিস আছে এগুলো হচ্ছে যোজক টিস্যু দিয়ে তৈরি। যোজক টিস্যু, যোজক টিস্যু সমৃদ্ধ। অগ্রক্ষেত্রে এই জায়গাটাই যোজক টিস্যু সমৃদ্ধ। অগ্রক্ষেত্র যতটুকু অংশ আছে এটা যোজক টিস্যু সমৃদ্ধ। যোজক টিস্যু মানে কি? রক্তনালিকা। রক্ত লাগবে তো, এর মধ্যে পুষ্টি তো লাগবে, যদিও এটা প্রোটিন টোটিন দিয়েই তৈরি। যেমন চুন আর কোলাজেন তন্তু, কোলাজেন তো একটা প্রোটিন, আর চুন তো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে প্রোটিন। একটা জিনিস জানতে হবে যে আসলে কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট এবং প্রোটিন দিয়ে তৈরি, এটা একটু জেনে রাখো। ক্যালসিয়াম কার্বনেট এবং প্রোটিন দিয়ে তৈরি, এটা কেমিক্যালি জেনে রাখো, কারণ চুনকে ক্যালসিয়াম কার্বনেট বলা হয়, কোলাজেন হচ্ছে একটা প্রোটিন। ক্যালসিয়াম কার্বনেট প্রোটিন দিয়ে, এভাবে কিন্তু প্রশ্ন পেঁচাইতে পারে। আচ্ছা, যোজক টিস্যু দিয়ে তৈরি। তারপরে পার্শ্বক্ষেত্র যেটা, সেটা হচ্ছে ডেন্টিন নির্মিত। পার্শ্বক্ষেত্র যেটা সেটা হচ্ছে ডেন্টিন নির্মিত। পার্শ্বক্ষেত্রে কি নির্মিত? ডেন্টিন নির্মিত। ডেন্টিন হচ্ছে আমাদের দাঁতের উপাদান। পার্শ্বক্ষেত্র কি দিয়ে তৈরি? ডেন্টিন নির্মিত। ডেন্টিন, আমাদের দাঁত যে উপাদান তৈরি হয় সেটা হচ্ছে ডেন্টিন। আমার দাঁতের মধ্যে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বা চুন টুন আছে। আর যেটা সরি, এটা তো ভুল বললাম, ভুল বলছি। পশ্চাৎক্ষেত্র ডেন্টিন দিয়ে তৈরি, ভুল বলছি। পশ্চাৎক্ষেত্র এটা ডেন্টিন দিয়ে তৈরি, এটা ডেন্টিন দিয়ে তৈরি, একটু ভুল বলছি, সরি 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 সরি, আমার ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। আর পার্শ্বক্ষেত্র যেটা আছে এটা আইসের দুই পাশের অংশ, এটা তেমন কিছু কথা নাই। তাহলে অগ্রক্ষেত্রটা যোজক টিস্যু দিয়ে তৈরি, আর পশ্চাৎ ক্ষেত্রটা হচ্ছে ডেন্টিন দিয়ে তৈরি। পশ্চাৎ ক্ষেত্র হচ্ছে ডেন্টিন দিয়ে তৈরি, একটু ভুল বলে ফেলছি। ওকে, মাছের আইস প্রধান প্রতিরক্ষা অঙ্গ হলো এর মাছের চলাচল পানির বাধা কমাতে সাহায্য করে। এছাড়া মাছের শ্রেণীবিন্যাস, বয়স বৃদ্ধি আর নির্ণয় আইসের ভূমিকা। আচ্ছা, আইসের প্রধান কাজ কি? এটা জেনে নেই। আইসের প্রধান কাজ কি? আইসের প্রধান কাজ, প্রধান প্রতিরক্ষা অংশ, অঙ্গ বলতে পারি, বলতে পারি। আইসি হচ্ছে মাছের প্রধান প্রতিরক্ষক, বাইকে গেছে লাইনটা। আইসি হচ্ছে মাছের প্রধান প্রতিরক্ষা। মাছকে যে প্রতিরক্ষা দেয়, প্রোটেকশন দেয়, এটা প্রধান কাজটা কে করে? আইস করে। আইসের প্রধান কাজ মাছকে প্রোটেক্ট করে রাখে। ঠিক আছে, মাছকে কি করে রাখে? প্রোটেক্ট করে রাখে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। আইস, আইস না থাকলে তো মাছটা কিছুই না। আইস না থাকলে মাছ হচ্ছে একদম পুরো নেকেট, কোনো জামা কাপড় নাই, যে কোনো সময় আঘাত লাগবে, একদম ডাইরেক্ট আঘাত লেগে যাবে, ছিলে যাবে। মাছ রক্ষা করতেছে। পাশাপাশি মাছের বয়স নির্ধারণ, বয়স নির্ধারণ, চলাচলে বাধা অতিক্রম, এবং কোন মাছটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটাও আইস দ্বারা চিহ্নিত করা হয়। এবং শ্রেণীবিন্যাস, কেন মনে পড়ে? মনে পড়ে আইস দ্বারা কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করি? বলতে পারবা কেউ আইস দ্বারা কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করি? এনিওয়ান? Can anyone tell me how we can classify different kinds of fish with their scales? There are 4 types of scales: cycloid, placoid, ganoid, and ctenoid. And we know that different kinds of fishes has different kind of scales. যেমন placoid scales কার? কন্ডিক ফিশের। সাইক্লোয়েড আর টিনোয়েডটা আমরা কারে পাই? অ্যাট্রোপটেরিজি। আর সার্কোপটেরিজিটা পাই আমরা গ্যানোয়েড স্কেল। সো স্কেল দিয়ে আমরা ক্লাসিফিকেশন করতে পারতেছি। হ্যাঁ,
এই হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের কিসের কথাবার্তা গেল, স্কেলের কথাবার্তা গেল। আইস পড়ে ফেললাম আমরা। এরপরে আমরা কই যাব বলো? কই যাব? আচ্ছা, যেখানেই যাই না কেন, চলো একটা ব্রেক দিই। লেটস হ্যাভ এ ব্রেক। ব্রেকের পরে এসে আমরা ঠিক করবো কোথায় যাওয়া যায়। ব্রেক শেষ হবে।
ওকে, এবার তোমরা একটু মেন বইটা বের করো। Everyone, please open your main book. সবাই ফার্স্ট অফ অল হুইচ আই নিড টু, আচ্ছা একজন বলছে ম্যাক্সিলারি বারবেল, এটা বলতে ভুলে গেছিলাম। মুখের দিকে এরকম একটা দাড়ির মতো বের হয়, গোফের মতো বের হয়, এটাকে ম্যাক্সিলারি বারবেল বলে। মাছের অনেক বড় মাছ বড় হয়ে গেলে উপরের দিকে, উপর দিক থেকে এরকম দুটো রোমের মতো বের হয়, এটাকে ম্যাক্সিলারি বারবেল বলে। সবার যে থাকবে এমন না। তো প্রথম কথা হচ্ছে মেজর কার্ভ জাতীয় মাছ। প্রথম কথা হচ্ছে সে কি, মেজর কার্ভ জাতীয় মাছ। মেজর কার্ভ জাতীয় মাছ কারা? যেসব মাছের মাথায় আইস থাকে না, সারা দেহে সাইক্লোড আইস থাকে, পটকা থাকে, তাদেরকে কার্ভ জাতীয় মাছ বলে। আচ্ছা, তারপরে তিনটি কার্ভ জাতীয় মাছ আছে আমাদের, রুই, কাতলা আর মৃগেল। আচ্ছা, এরপরে এগুলো কিছু লাগবে না, এগুলো কিছু লাগবে না। শ্রেণীতাত্ত্বিক অবস্থান পুরোটা, শ্রেণীতাত্ত্বিক অবস্থান পুরোটা, শ্রেণীতাত্ত্বিক অবস্থান পুরোটা পড়বা। তারপর এখানে একটা লাইনই দেখাবা, রুই মাছ 14°C কম তাপমাত্রায় বাঁচতে পারে না। রুই মাছ 14°C কম তাপমাত্রায় বাঁচতে পারে, এই লাইনটা দেখাবা। তারপরে প্লাঙ্কটন কি? প্লাঙ্কটনের মধ্যে দেখাবা শৈবাল ও উদ্ভিদ জাতীয় প্লাঙ্কটন গুলাকে ফাইটোপ্লাঙ্কটন, উদ্ভিদ প্লাঙ্কটন বলে, যেমন ক্লোরেলা, নেভিকুলা। প্রোটোজোয়া ও প্রাণী জাতীয় প্লাঙ্কটন গুলাকে জু প্লাঙ্কটন বলে, যেমন প্যারামেসিয়াম এন্ড ড্যাফেনিয়া। বাহ্যিক গঠন, দেহকে তিনটা অংশে ভাগ করা, মাথা, দেহকাণ্ড, লেজ। আর চলাচলের সময় পানির ভিতরে গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এই ধরনের আকৃতিকে স্ট্রিমলাইন আকৃতি বলে। মানে তার আকৃতিটা এরকম স্ট্রিমলাইন আকৃতি, দেখো সে চলাচলের সময় খুব সুন্দর করে চলাচল করতে পারে। মাথা, অগ্রপ্রান্তে কানকো পর্যন্ত মাথা, তুন্ড, ভোতা, চোয়ালের দিকে ম্যাক্সিলারি বারবেল থাকে, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। নাসারন্ধ্র থাকবে, বড় গোল চোখ থাকবে, মাথা আইসবিহীন, দেহকাণ্ড, লেজ মিউকাসময় সাইক্লোয়েড আইস দ্বারা আবৃত। তারপরে পাখনা। আচ্ছা, মাথার পেছন দিকে ফুলকা প্রকোষ্ঠ ঢেকে রাখে দুটি পাতলা কানকো দ্বারা। কানকোর কিনারের দিকে একটি পাতলা ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা যুক্ত থাকে, ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা। দেহকাণ্ড, তিনটি ছোট ছিদ্র আছে, পায়ু, জনন আর রেচন। পা জোর দিয়ে মনে রাখবা। দেহের দুপাশে একসাথে গর্ত আইসের নিচ দিয়ে অবস্থিত একটি লম্বা খাদযুক্ত। এই খাদ ও গর্তের সমন্বয়ে মাছের পার্শ্বরেখা গঠিত হয়। এতে অবস্থিত সংবেদী কোষ পানির তরঙ্গ থেকে পানির গুণগত সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করে, পানির গুণগত মান গ্রহণ করে পার্শ্বরেখা। এবার আসো পাখনা, জোড়া পাখনা গুলো আগে দেখি। বক্ষ পাখনা, শনি পাখনা, রশ্মি, রশ্মি এবং কাজ। রশ্মি এবং কাজ, রশ্মি এবং কাজ। অযুব পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। রশ্মি, উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা এবং হঠাৎ ঘুরে যাওয়া এবং থেমে যাওয়া। পায়ু পাখনা, রশ্মি, সাঁতারের সময় সুস্থিত রাখা। পুচ্ছ পাখনা, রশ্মি, প্রধান চলন অঙ্গ। লেস, জাস্ট একটু কথা, হোমোসার্কাল লেস, আর কিছু লাগবে না। আইস, আইসের মধ্যে লেজ পাতলা, রূপালী, নিউক্লাসময়, সাইক্লোয়েড আইস দ্বারা আবৃত। আইসগুলো ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয় এবং প্রতিটা আইসের ডার্মাল পকেটের মাধ্যমে বসানো থাকে।
সবই বলছি, সবগুলা কথাই বলছি। বা একটু স্লো করে, আচ্ছা করতেছি, যাও স্লোই করতেছি। তারপরে আইস, আইসের ক্ষেত্রে রাসায়নিক ভাবে আইসগুলো চুল এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি। চুল এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি। তারপরে ক্ষুদ্র অংশ থাকে কেন্দ্রে, এটাকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াস। কতগুলো বৃত্তাকার রেখা থাকে, এগুলোকে সার্কুলি বলে। এগুলো উপাদান গঠিত। সার্কুলের মধ্যে কয়টি রেখা বেশ স্পষ্ট দেখা যায়, এগুলোকে বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি বলে। বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি হয়, এটা একটু জেনে রাখো। বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়, জেনে রাখো এটা। প্রতিটি আইসের 3টি ক্ষেত্র থাকে, অগ্রক্ষেত্র যোজক টিস্যু নির্মিত ডার্মিস পকেটে থাকে, পশ্চাৎ ক্ষেত্র ডেন্টিন নির্মিত উন্মুক্ত থাকে, আর পার্শ্বক্ষেত্র। অগ্রক্ষেত্রে কতগুলো খাস দেখা যায়, এগুলোকে রেডি বলে, যেটা তোমাদের দেখাইছি। আচ্ছা, আইস মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হলো, এছাড়া মাছের চলাচলে পানির বাধা কমাতে সাহায্য করে। এছাড়া মাছের শ্রেণীবিন্যাস, বয়স ও বৃদ্ধির হার নির্ণয়ে আইসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এগুলোই আজকে তোমাদের পড়াইছি, এগুলো তোমাদের আজকে পড়াইছি। দেখো সব পাইছো, যা পড়াইছি লিখে সব কি পাইছো? যা যা লিখে পড়াইছি সব কি পাইছো কিনা বলো। ভেরি গুড। এবার একটু আমার সাথে বইয়ের একটু শেষ প্রান্তে যাও। একদম মাছের প্রজননে চলে যাও, জীবন বৃত্তান্ত, কারণ আছে। মানে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে না, আমি দাগাই দিব, বুঝাইতে অবশ্যই দিব। ডাইরেক্ট প্রজননে চলে যাও, প্রজনন তন্ত্র, ডাইরেক্ট প্রজনন তন্ত্রে চলে যাও। আমি কি ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র এঁকে পড়াইছি? বলো। ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র কি তোমাদের আঁকা এঁকায় পড়াইছি কিনা বলো? পড়াইনি। এখানেও লাগবে না, এখানে জাস্ট সহজভাবে জেনে নাও যে কি 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 কি। ডার্মাল কই থাকে? ডার্মাল মানে ত্বক, ডার্মাল স্তর মানে ত্বকের স্তর, স্কিন যেটাকে বলে। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র জনন ঋতুতে জননাঙ্গ বা গোনাট পূর্ণ বিকশিত হয়, দাঁড়ানো লাগবে না। যে কোনো মাছের জনন ঋতুতে তার জননাঙ্গ পূর্ণাঙ্গ ভাবে বিকশিত হয়। আচ্ছা, পুরুষ মাছে একজোড়া লম্বা শুক্রাশয়, দাগাও। পুরুষ মাছে একজোড়া লম্বা শুক্রাশয় ও স্ত্রী মাছে একজোড়া লম্বা ডিম্বাশয় পটকার নিচে উদরীয় গহ্বরের পেছনে শায়িত থাকে। আবার বলি, পুরুষ মাছের প্রধান প্রজনন অঙ্গ হচ্ছে এক জোড়া শুক্রাশয়। কয়টা? এক জোড়া। এবং স্ত্রী মাছের প্রধান প্রজনন অঙ্গ হচ্ছে এক জোড়া ডিম্বাশয়। কোথায় আছে? পটকার নিচে। পটকা বা বায়ুথলি আমরা নেক্সট ক্লাসে পড়বো। উদরীয় গহ্বরের পেছনে মানে পেটের পেছন দিকে। শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেজোর্গিয়াম পর্দা দ্বারা দেহ প্রাচীরে ঝুলানো থাকে। তাহলে শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেজোর্গিয়াম পর্দা দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে। ডিম্বাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেজোভেরিয়াম দিয়ে ঝুলানো থাকে। দুটো ওয়ার্ড মনে রাখো, এত কাহিনী দরকার নাই, দুটো ওয়ার্ড মনে রাখো। আচ্ছা, পেরিটোনিয়াম তো মনে আছে, তোমাদের সিলোম পড়াইছিলাম, মনে আছে কি? সিলোম, সিলোমের কথা মনে আছে? সিলোম পড়াইছি যে। তো সিলোমের ক্ষেত্রে আই গেস তোমাদের মনে আছে হয়তো বা, সিলোমের যে পর্দাটাকে কি পর্দা বলে? পেরিটোনিয়াল পর্দা দ্বারা ঘেরা। তো পেরিটোনিয়াল পর্দাটা ভাঁজ হয়ে মেজোরকিয়াম তৈরি করে শুক্রাণুকে ধরে রাখার জন্য, শুক্রাশয়কে ধরে রাখার জন্য। আর ডিম্বাশয়কে ধরে রাখার জন্য একটা ভাঁজ তৈরি করে, নাম হচ্ছে মেজোভেরিয়াম। তাহলে শুক্রাশয়কে ধরে রাখে কোন পর্দা? বলো। শুক্রাশয়কে ধরে রাখে কোন পর্দা? মেজোরকিয়াম। ডিম্বাশয়কে ধরে রাখে কোন পর্দা? ডিম্বাশয়কে কোন পর্দা ধরে রাখে? মেজোভেরিয়াম নামক পর্দা ধরে রাখে। এই তো। প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে শুক্রনালী তৈরি হয়। দুটি শুক্রাশয় দুটি শুক্রনালী পেছন দিকে এক হয়ে জনন রচন রন্ধ্রে বাইরে মুক্ত হয়। ডিম্বাশয় জোড়া আকারে বড় ডিম্বনালী বিহীন। পরিপক্ক ডিম্বাশয় থেকে জনন ঋতুতে ডিম দেহ গহ্বরে মুক্ত হয়। শেষ। আচ্ছা, রুই মাছের ডিম প্রচুর কুসুম থাকে। এখন আমরা চিত্র দেখি। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এইটা শুক্রাশয়, দেখো দুইটা শুক্রাশয়, এই দুটো শুক্রাশয়। এটা হচ্ছে কিডনি, এটা না দিলেও চলতো, কিডনি না দিলেও চলতো না, কিডনি এটা না দিলেও চলতো, এই যে কিডনি এটা না দিলেও চলতো।
প্রয়োজন নাই। এই যে শুক্রাশয় দুইটা শুক্রনালী দিয়ে ডাইরেক্ট মুক্ত হচ্ছে জননরেচন ছিদ্রে। এই যে পাঁজর, মনে আছে? পাঁজর, একটু মনে করার চেষ্টা করো। পাঁজর আর রেচন ছিদ্র এখানে। এ হচ্ছে পায়ু ছিদ্র, এ হচ্ছে জনন ছিদ্র, আর এই হচ্ছে রেচন ছিদ্র। এই যে শুক্রনালী, এই যে শুক্রনালী, এটা এই জনন ছিদ্রে যে উন্মুক্ত হবে, শেষ, কিচ্ছা খতম। এর মতো সহজ জিনিস আর আছে? ডিম্বাশয় তো আরো সহজ, দুটো ডিম্বাশয়, কোনো ডিম্বনালী নাই, কোনো ডিম্বনালী নাই, ডাইরেক্ট ডিম্বাণু এই যে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে এই কথাগুলো বলছি। এখানে একটা ব্যাপার আছে, জননিত ডিম দেহগহ্বরে মুক্ত হয়। এখান থেকে ডিম রেচন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ীভাবে গঠিত একজোড়া জননরন্ধ্র পথে বাইরে বের হয়ে আসে। একটা কথা খেয়াল করো, এইখানে কি পায়ু ছিদ্র দেখতেছি, রেচন ছিদ্র দেখতেছি, জনন ছিদ্র আছে? জনন ছিদ্র আছে? বলো, জনন ছিদ্র আছে? এখানে কিন্তু জনন ছিদ্র আছে, পাঁজর, এখানে জনন ছিদ্র নাই। জনন ছিদ্রটা সাময়িকভাবে তৈরি হয়, এই কথা একটু মাথায় রাখবা। জনন ছিদ্রটা কি হয়? সাময়িকভাবে তৈরি হয়, পরে আর থাকে না। জনন ঋতুতে তৈরি হয়, পরে আর থাকে না, এটা একটু মাথায় রাখতে হবে। শেষ। এবার আসো যৌন পরিপক্কতা। দু বছর বয়সে প্রজননক্ষম হয়, বাংলাদেশে 3 বছরের সময় লেগে যায়, শেষ, আর কিছু লাগবে না। একটা রুই মাছের বয়স 2 বছর হলেই সে ডিম দিতে পারে, 2 বছর হলে সে ডিম দিতে পারে, দ্যাটস ইট। প্রজনন ঋতু বছরে একবার প্রজনন করে, বর্ষাকালে এদের প্রজননের উপযুক্ত সময়, কারণ ওনারা বেঁচে থাকতে পারে ওই সময়, শেষ। কোন সময় ডিম পারে বা কোন সময় তার প্রজনন ঋতু? বর্ষাকালে। কোন সময়? বর্ষাকালে। ঠিক আছে, কোন সময়? বর্ষাকালে। ওকে, প্রজননের স্থান লাগবে না, অভিপ্রায়ন লাগবে। প্রজননের স্থান আমাদের লাগবে না, প্রজননের স্থান আমাদের লাগবে। রিডিং করবা যে রুই মাছ প্রাকৃতিক স্বাদু পানি স্রোত জলাশয়ের বিশেষত বড় বড় নদীতে প্রজনন করে, অর্থাৎ ডিম ছাড়ে পুকুর, হাওর, বাওর, বিল ডিম ছাড়ে না, মানে ছোটখাটো জায়গায় সে ডিম ছাড়বে না, জলস্রোত জায়গায় সে ডিম ছাড়বে। অভিপ্রয়াণ, মাইগ্রেশন, ডিম ছাড়ার সময় এরা ছোট ছোট নদী, নালা, খাল, বিল থেকে স্বাদু পানির বড় বড় নদীতে অভিপ্রায়ণ করে, কারণ স্রোত লাগবে। যেহেতু এদের অভিপ্রায়ণ শুধুমাত্র স্বাদু পানির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই এদের অভিপ্রায়ণকে প্রোটামোড্রোমাস অভিপ্রায়ণ বলে। প্রোটামোড্রোমাস, এরা লোনা পানিতে যায় না, লোনা পানিতে যায় না। ডিম ছাড়ার সময়, প্রজননের সময় যৌন পরিপক্ক পুরুষ ও স্ত্রী মাছ নদীর স্রোতের বিপরীতে পরস্পর গা ঘেঁষে ছুটাছুটি ও পানির তোলপাড় করে প্রদর্শন করে, পূর্বরাগ প্রদর্শন করে, মানে তাদের যে একটা সেক্সুয়াল যে একটা ক্রেভিং প্রদর্শন করে। ছুটাছুটির সময় মূলত পুরুষ মাছ ও স্ত্রী মাছকে অনুসরণ করে, পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে। খেয়াল করো, বর্ষাকালে অমাবস্যা বা পূর্ণিমায় বজ্রপাত সহ প্রবল বর্ষণ, উজানের পাহাড়ি ঢল, তীব্র স্রোত ও ফেনিল ঘোলা পানিতে রুই মাছ ঝাঁক বেঁধে নদীর অগভীর অংশে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। এগুলো দাগানো লাগবে না। এই সময় পানির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি থাকে এবং পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, এটা দাগাও। তাপমাত্রা কত থাকে পানির? এবং তখন পানিতে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে। পানিতে অধিক অক্সিজেনের উপস্থিতি রুই মাছকে যৌন গ্রন্থিকে উদ্দীপিত করে। এই সময় পুরুষ ও স্ত্রী মাছ ছুটাছুটি ও রিওটেক্সিসের আবেশীয় প্রভাবে, রিওটেক্সিস মানে হচ্ছে পানির স্রোতের যে একটা উদ্দীপনা, ঝাঁকুনি পানিতে একবার অসংখ্য ডিম ছাড়ে, তাহলে প্রথমে স্ত্রী মাছ ডিম ছাড়বে, সমস্ত পুরুষ মাছ ডিমের উপর পুরো পরিমাণ শুক্ররস ছেড়ে দেয়। ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। লাইনটা দাগাও। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এটা কিন্তু বহিনিষেক, তোমাদের অন্তনিষেক বহিনিষেক বলছি। যদি পুরুষ কোন প্রাণী তার পুরুষ লিঙ্গ স্ত্রী দেহের যোনিতে স্থাপন করার পরে তারপর তারা যদি বীর্য নিঃসরণ এবং নিষেক হয়, সেটাকে আমরা বলি অন্তনিষেক। আর যদি বাইরে হয়, যেমন আগে স্ত্রী মাছ ডিম ছাড়ছে আর তারপর পুরুষ মাছ তার শুক্রাণু ঢেলে দিছে, এটাকে বলে বহিনিষেক, কারণ নিষেকটা বাইরে হয়েছে। ঠিক আছে, এটাকে স্পনিং বলে। মাত্র 15 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে। প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে ফিকান্ডিটি বলে। দাগাও, হোয়াট ইজ ফিকান্ডিটি? প্রতি কেজি ওজনে রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লক্ষ, অর্থাৎ 1 কেজি ওজনে একটি রুই মাছ 1 থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করতে পারে। ভাবা যায় এগুলা কত বেশি।
দেখাও। এবার আসো নিষেক। রুই মাছের বহির্নিষেক করে, অর্থাৎ পানিতে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত করে। নিষিক্ত ডিমগুলো গোলাকার লালচে বর্ণ হয়। রুই মাছের নিষিক্ত পানি পানিতে ভাসে না, পানির তলায় ডুবে যায়। এটা দাগাও। রুই মাছের নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসে না, পানির তলায় ডুবে যায়, এরকম ডিমকে ডিমার্সাল ডিম বলে। ঠিক আছে। আর এটা হচ্ছে পেলাজিক ডিম, যেটা পানিতে ভাসে, যেটা কিনা তোমার সামুদ্রিক মাছের ক্ষেত্রে হয়। তাহলে পেলাজিক ডিম যেটা নিষেকের পর পানিতে ভাসবে। আর ডিমার্সাল ডিম, কয়েকটা সুন্দর সুন্দর কথা কিন্তু এখানে আছে। ডিমার্সাল, পেলাজিক, ফিকান্ডিটি, স্পনিং। আগে কি পাইলাম? প্রোটামোড্রোমাস, এই প্রত্যেকটা ওয়ার্ড। প্রোটামোড্রোমাস, তারপর স্পনিং, ফিকান্ডিটি, ডিমার্সাল, পেলাজিক। এগুলা খাতায় লিখবা আলাদাভাবে, এগুলা খাতায় আলাদাভাবে লিখবে এবং এগুলো অর্থ লিখবা, দরকার কিন্তু আছে এটা। ঠিক আছে। তাহলে আমি লিখে দিই, তোমাদের তো উপর ভরসা নাই আমার। পরে বলছি করতে, পরে কিছুই করবা না। আচ্ছা, তাহলে ওয়ার্ড গুলো লিখে দিই, মাথায় থাকে। ঠিক আছে। প্রোটামোড্রোমাস, প্রোটামোড্রোমাস, প্রোটামোড্রোমাস অভিপ্রায়ন, মাইগ্রেশন, কারণ তারা স্বাদুতেই থাকবে। তারপরে ফিকান্ডিটি, ডিম পাড়ার সামর্থ্যতা, যেটাকে আমরা বলতে পারি যে সক্ষমতা। ঠিক আছে। তারপর হচ্ছে স্পনিং, তারপরে ডিমার্সাল ডিম আর পেলাজিক ডিম, ডিমার্সাল ও পেলাজিক ডিম। এই কিওয়ার্ড গুলো জানতে হবে, লিখিয়ে দিই। প্রোটামোড্রোমাস অভিপ্রায়ন, স্বাদু পানি টু স্বাদু পানি, স্বাদু টু স্বাদু পানি। ফিকান্ডিটি হচ্ছে কি লিখছে, যে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতা, ডিম উৎপাদনের ক্ষমতা। স্পনিং হচ্ছে ডিম নিষেক করা, ডিম ছাড়া শুক্রাণু নিঃসরণ, ডিম ছাড়া প্লাস শুক্রাণু নিঃসরণ। ডিমার্সাল আর পেলাজিক, নিষিক্ত ডিম পানিতে ডুবে ও পেলাজিকের ক্ষেত্রে ভাসে। হয়ে গেল। নাও, এখন উল্টাপাল্টা হওয়ার চান্স নাই, আমি লিখে দিলাম। ওকে। রুই মাছের জীবন বৃত্তান্ত। আসো, এগুলো হচ্ছে জাস্ট গল্পের মতো পড়া। জাইগোট সৃষ্টি 30 থেকে 45 মিনিট পরে ক্লিভেজ শুরু হয়। মানে জাইগোট হয়ে গেল, নিষেক করতে জাইগোট হয়ে গেল, 30 থেকে 35 মিনিট পরে সে বিভাজিত হওয়া শুরু করবে, খুবই ফাস্ট। এবং এটা মেরোপ্লাস্টিক ধরনের, এগুলো তো আমরা আগেই জানি। গেল। এবার কিছু যাবো না, নিচে দেখবো। ক্লিভেজ শুরু হওয়ার পরপরই নিউক্লিয়াসটি 2, 4, 8, 16, 32 এভাবে করে বিভক্ত হয়। ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষে ব্লাস্টোমিয়ার বলে, এর নাম হচ্ছে মরুলা। তাহলে প্রথমে হবে মরুলা, এগুলো আমরা জানি, এগুলো আমরা বাচ্চাকাল থেকে জানি। মরুলার পরে হচ্ছে ব্লাস্টুলা এবং ব্লাস্টোডার্ম। তারপরে হবে কি ব্লাস্টোসিল গহ্বর, এটাকে ব্লাস্টুলা বলে। এইগুলো কি পারি না আমরা? পানি বিভিন্ন শ্রেণী সেগুলো আমরা পড়ছি না? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা কি? ঠিক আছে। ব্লাস্টোপোর কি? ব্লাস্টুলা যে ছিদ্র, এটাকে ব্লাস্টোপোর বলে। ব্লাস্টুলা যে ছিদ্র, এটাকে ব্লাস্টোপোর বলে। ঠিক আছে। তারপরে হয় কি গ্যাস্ট্রুলা, এটা এখানে দিছে দেখো। জাইগোট পরিশ্রম দেয়ই নেই এখানে, বাত্ত। তাহলে এগুলো তো আমরা জানি না, বলতো 30 থেকে 35 মিনিটের মধ্যে ক্লিভেজ শুরু হবে। 2, 4, 8, 16, 32 একটা পিণ্ড তৈরি হবে মরুলা। মরুলার পরে একটা গহ্বর তৈরি হয়ে যাবে মাঝখানে, যেটাকে ব্লাস্টোসিল গহ্বর বলবে, এবং কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলবে, এবং পুরোটা হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে গ্যাস্ট্রুলা। জানি এগুলো আমরা? বলো জানি কিনা, কুইকলি আনসার দাও, কুইকলি আনসার দাও, আমরা জানি কিনা। গ্যাস্ট্রুলেশন হয়ে গেল। গ্যাস্ট্রুলেশনের পরে গ্যাস্ট্রুলার পেছন দিক থেকে লেজ ও সামনের দিকে বিভিন্ন অঙ্গের সূচনা হয়। গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়, অর্গানোজেনেসিস বলে। বলো অর্গানোজেনেসিস আমরা পড়ছি কিনা আগে?
অর্গানোজেনেসিস পড়ছি না বলো? ভ্রূণের মাধ্যমে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। 8 থেকে 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিম থেকে লার্ভা বেরিয়ে আসে। এই লার্ভাকে ডিমপোনা বা রেণুপোনা বলে। তাহলে 15 থেকে 18 ঘন্টার মধ্যে আমরা ডিমপোনা বা রেণুপোনা বা লার্ভা পাই ছোট। আচ্ছা গেল, এবার আসো রেণুপোনা। ডিম থেকে সদ্য নির্গত লার্ভা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত বয়সকে রেণুপোনা বলে। তাহলে কত ঘন্টা? 72 ঘন্টা বয়সকে রেণুপোনা বলে। কি কি তৈরি হয় এগুলো আমাদের কিছু লাগবে না। কুসুমথলি থাকে, কুসুমথলি খাদ্য খেয়ে থাকে, এগুলো কিচ্ছু লাগবে না আমাদের, ট্রাস্ট মি। রেণুপোনা, তাহলে আমাদের পোনা গেল, রেণুপোনা গেল। রেণুপোনা পরে ধানীপোনা। 72 ঘন্টা শেষ। 72 ঘন্টা থেকে 8 দিন সময়কে বলা হয় ধানীপোনা। কুসুম শুনে নিঃশেষ হয়, এরা পরিচয় প্লান্টন খেতে থাকে, তার মানে পানি খাইতে পারবে তারা। এ দশায় কানকুয়া স্পষ্ট হয়, লাল দাগ দেখা যায়। ধানীপোনা 12 মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এই ধাপে এসে এরা কানকুয়া দেখা যায়। তাহলে প্রথম থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত হচ্ছে রেণুপোনা, 72 থেকে 8 দিন ধানীপোনা। এই সিরিয়ালটা মনে রাখো, ধানীপোনা। ধানীপোনার পরে কি? আঙ্গুলিপোনা। ধানীপোনা পরে আঙ্গুলিপোনা। তার মানে 8 দিনের পর থেকে, মানে 9 দিন থেকে 30 দিন পর্যন্ত আঙ্গুলিপোনা। এগুলো দেখতে আঙ্গুলের মতো সাইজ হয়। 14টা পাখনা, এগুলো কিচ্ছু লাগবে না। বারবেল দেখা যায় এবং 20 দিনের পরে সোনালী বর্ণের হয়। আঙ্গুলিপোনা প্রায় 30 দিন, 30 মিনিট পর্যন্ত লম্বা হয়। আচ্ছা, 30 দিনের পরে হয় হচ্ছে ব্রুড মাছ বা বড় মাছ এবং যৌন পরিপক্ক হয়। তাহলে আমি সিরিয়ালটা লিখে দিই, তাহলে তোমাদের ইজি হবে। তাহলে তোমরা তো ওর বাজে কদ্দূর এগুলা নিয়ে নোট, আমার তো সন্দেহ হয়। আমি খাওয়াই দিই তাহলে। খাইয়ে গিলিয়ে দিই। আচ্ছা, তাহলে সিরিয়ালটা দেখো। কথাগুলো মনে রাখবা। নিষেকের কত ঘন্টা বলছিল? নিষেকের কত ঘন্টার মধ্যে ক্লিভেজ শুরু হয়? 30 থেকে 45 মিনিটের মধ্যে। নিষেকের 30 থেকে 45 মিনিট পর ক্লিভেজ। ক্লিভেজের সিরিয়াল কি? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং তারপর অর্গ তৈরি হওয়া অর্গানোজেনেসিস। আচ্ছা, 2 নম্বরে 15 থেকে 18 ঘন্টা পর কি হবে? লার্ভা। এবং এই লার্ভাটাকে বলা হবে রেণুপোনা। আচ্ছা, রেণুপোনা হইলো, রেণুপোনা শেষ। রেণুপোনার টাইম কত? আচ্ছা, রেণুপোনা টাইমটা বলে নিই। 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা পর্যন্ত মানে 3 দিন পর্যন্ত। এবং রেণুপোনাতে আমরা কি দেখি? রেণুপোনাতে আমরা কুসুমথলি দেখি। কুসুমথলি মানে কুসুমটা স্টিল দেখা যায় পেটের দিকে এরকম বড় ফুলে থাকে। মানে মাছটা তখন এরকম হয়, যে মাছের মাথা, এই হচ্ছে পেট, এই হচ্ছে মাছের লেজ, এরকম টাইপের হয়। এবং যে এই জায়গাটা হচ্ছে কুসুমথলি এটা। আর উপরটা হচ্ছে মাছের বডি। তো এই কুসুমথলিতে যে কুসুম থাকে, এই কুসুমের পুষ্টি দিয়েই মাছটা বেঁচে থাকে। তারপরে রেণুপোনা গেল। রেণুপোনার পরে হচ্ছে ধানীপোনা। 72 ঘন্টা থেকে 8 দিন। 72 ঘন্টা থেকে 8 দিন রেণুপোনার পরে ধানীপোনা। এবং ধানীপোনার ক্ষেত্রে আমরা কি দেখি? ধানীপোনার ক্ষেত্রে কানকোয়া দেখি। কানকো যেটাকে বলা হয়, কানকো। ঠিক আছে? এবং এই সময় তার সাইজ কতটুকু হয়? 12 মিলিমিটার। তারপরে 4 নম্বরে হচ্ছে আঙ্গুলিপোনা। তাহলে 9 দিন বয়স থেকে 30 দিন পর্যন্ত আঙ্গুলিপোনা। 9 দিন থেকে 30 দিন আঙ্গুলিপোনা, আঙ্গুলের মতো সাইজ হয়। আঙ্গুলিপোনা, যেটাকে আমরা হচ্ছে নিমফের মতো আর কি, ছোটখাটো। মানে মোটামুটি সবকিছুই থাকে এবং 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়।
মানে মোটামুটি সবকিছু সবকিছু বলতে পাখনা থাকে, বারবেল থাকে, সোনালী বর্ণ হয়, পাখনা থাকবে, বারবেল তৈরি হবে, সোনালী বর্ণ হবে এবং সে কত মিলিমিটার পর্যন্ত লম্বা হবে? 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হবে। সবচেয়ে হচ্ছে ব্রুড মাছ। পাঁচটা হচ্ছে ব্রুড মাছ, ব্রুড মাছ বা পরিপক্ক মাছ। 30 দিনের পর এবং এখন সে যৌন পরিপক্ক, যৌন পরিপক্ক। শেষ। না, পুরো সিরিয়াল এখানে দেওয়া আছে, পুরো মাছের হিস্ট্রি এখানে দেওয়া আছে, সব আছে এখানে। ভাইয়া আমরাকে কিছু পারি না এভাবে বলেন কেন? এই যে বললাম না, বিশ্বাস হয় না। আমি করে দিই, একজন করবার একজন করবা না, তুমি না হয় ভালো করে ফেলো, সবাই তো আর করে না। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, ভাই এগুলো আমি পড়াবো না, এগুলো তোমরা সাধারণ জ্ঞানের মতো পড়বা, সামাজিক বিজ্ঞানের মতো পড়বা। খালি একটা কথা বলে রাখি, রুই মাছ সংরক্ষণের জন্য সব থেকে মেইন জিনিস কি? হালদা নদী। রুই মাছের অভয়াশ্রম কোনটা? হালদা নদী। মৎস্যের অভয়াশ্রম কোনটা? হালদা নদী। আর কিচ্ছু লাগবে না, বাকিগুলো তোমরা সামাজিক বিজ্ঞানের মতো পড়বা। এই যে এখানে যা লেখা আছে এগুলো সামাজিক বিজ্ঞান, কেমন সংরক্ষণ করবা, কি করবা, সামাজিক বিজ্ঞান। পারবো এগুলো নিজেরা পড়তে? এই সামাজিক বিজ্ঞান কি নিজেরা পড়তে পারবো কিনা বলো? এই সামাজিক বিজ্ঞানের অংশ কি আমরা নিজেরা পড়তে পারবো? পারো যদি, তাহলে ওইগুলারে আমি তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তারপর আমি জানি অনেকে পড়বে না, না পড়লে মুড়ি খাও, শেষ। নেক্সট দিন আমরা রক্ত সংবহন তন্ত্র পড়বো, শ্বসন তন্ত্র পড়বো, পটকা পড়বো। দেখি 2 দিনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।